ঈশান ভাই, আপনি আমাকে কখনো ভালোবাসেননি, তাই না? আমার জীবনের রুষা ছাড়া আর কোনো মেয়ে নেই। সরি তিতির, তাহলে আমাদের বিয়েটা বাধ্য হয়ে এ জীবন আপনার নামে করে দিলাম, আর আপনি এত সহজে বলে দিলেন ভালোবাসা নেই, কিচ্ছু নেই, ডিভোর্স চাই আমার তিতির। মুক্তি দে আমাকে। আমি রুষাকে ছাড়া অন্য কাউকে বউ হিসেবে মানতে পারবো না। বিয়ের প্রথম রাতে বলছেন ডিভোর্স চান, এতটা স্বার্থপর কিভাবে হতে পারলেন? আমার জীবনটা কেন নষ্ট করলেন? বিয়ের আগে একবার বলতে পারতেন অন্য কাউকে ভালোবাসেন, তাহলে আমি আজ এখানে থাকতাম না। ক্ষমা করিস আমাকে। আমি তোকে কখনো ভালোবাসতে পারবো না। বেশ, আপনাকে ভালোবেসে যখন কলঙ্কই লেগে গেল, তবে সেই কলঙ্কই মঞ্জুর। ভালোবাসা ভালো থাকুক, দেব আপনাকে মুক্তি। মা, বাবা আমার, কাল আসছিস তো তুই? হ্যাঁ মা, আমি কাল আসছি বাড়িতে। মা, বল বাবা, তোমাকে আমার কিছু কথা বলার আছে। কি বলবি বাবা বল। আমি যদি বলি আমি একজনকে ভালোবাসি, বিয়েটা কবে করতে চাই সেটা বল বাবা। এটার থেকে খুশির কথা আমার জীবনে আর হয় না। তুই শুধু বল। মা, মেয়েটা খুব ভালো, জানো তো, খুব মিষ্টি, তোমার খুব পছন্দ হবে, ইনফ্যাক্ট সবার পছন্দ হবে। দেখো, আমি কিচ্ছু জানতে চাই না বাবা। তুই যাকে ভালোবাসিস সেখানে আমার কোনো বাধা নেই, থাকবে না কখনো। তুই বৌমাকে যেদিন নিয়ে আসতে চাস নিয়ে আয়। মা, আমি কালকে ওকে নিয়ে আসবো। আয় বাবা আয়, আমি সবাইকে জানাচ্ছি, সব ব্যবস্থা করব। লাভ ইউ মা। চন্দ্রকাননে আজ খুশির দুম পড়ে গেছে যেন। বাড়ির বাচ্চা কাচ্চা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সবাই হুইচুই দৌড়ের উপর যেন। বাড়ির বড় ছেলে বাড়ি আসছে। নতুন চাকরিতে জয়েনের পর 3 বছর বাসায় একবারের জন্য আসতে পারেনি। মা চাচিরা চাতক পাখির মতো অপেক্ষা করেছে তাদের বাপটা ফিরে আসার। সেই বাপ তাদের ফিরছে, সাথে নাকি আবার হবু বউ নিয়ে। এই বাড়িতে আজকের ঈদ লাগবে না তো কবে লাগবে? বাড়ির নাম চন্দ্রকানন। আরশেদ দেওয়ান সেই 1930-এ বাড়িটা করেন। গ্রাম থেকে এসে ছোটখাটো বিজনেস শুরু করে অল্প সময়ের মধ্যে দারুণ উন্নতি করে। ধীরে ধীরে তাদের টেক্সটাইল কোম্পানি বর্তমানে পুরো শহরের টপ কোম্পানির একটি। তিনি গত হয়েছেন আর 17 বছর হলো। তার সহধর্মিণী চন্দ্রা দেওয়ান এখনো বেঁচে আছে, বয়স 86। তার নামের সাথে মিল রেখে বাড়িটার নাম চন্দ্রকানন। আরশেদ সাহেবের 3 ছেলে 1 মেয়ে। তার বড় ছেলে রাইসুদ দেওয়ান, মেজ ছেলে রাশেদ দেওয়ান, ছোট ছেলে রাহিয়ান দেওয়ান। আরশাদ দেওয়ানের একমাত্র মেয়ে তনয়া দেওয়ান আজ থেকে 18 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে স্বামী সমেত মারা যান। একমাত্র আদরের মেয়ে রাত জামাইয়ের মৃত্যুর পর বৃদ্ধ শোক সামলাতে পারেননি। পরের বছর হার্ট অ্যাটাকে মারা যান তিনি। সেই থেকেই পারিবারিক ব্যবসা আরশাদ সাহেবের 2 ছেলে সামলাচ্ছে। রাইসুল দেওয়ানের 2 সন্তান। রাইসুল দেওয়ান বড় ছেলে ঈশান আরশাদ এ বাড়ির সবার নয়নের মণি, বিশেষত মা চাষিদের। সেই আসতে মূলত তার হবু বউ সমেত বাড়িতে আসবে, তাই তার সবার আনন্দের আয়োজনে ব্যস্ত। রাইসুল দেওয়ানের কন্যা নিশিতা সবে ভার্সিটি থেকেই এলো। এত আয়োজনে অবাক হয়ে গেল। মেজো চাচি রিক্তা দেওয়ানকে দেখে জিজ্ঞেস করলে, মেজমা কি হচ্ছে বলো তো? ও মা, জানিস না? কি জানবো, তোর ভাবি আসছে। ভাবিকে? রিক্তা দেওয়ান বুঝতে পারে এই মেয়ে কিছুই জানে না। বড় যা রাহেলা দেওয়ানকে দেখে ডেকে বলে, আপা, নিশিকে জানাওনি? রাহেলা দেওয়ান কুশনের কাপড় নিয়ে সিঁড়ি দিয়ে নামছিলেন, না তাকিয়ে জবাব দিলেন, ঈশান তো অনেক রাতে জানিয়েছে। সকালে নিশি তো ভোরে বেরিয়ে গেছে, ওকে জানানোর সময় পায়নি। নিশি স্তম্ভিত হয়ে তাকিয়ে আছে, বিষয়টা বুঝতে পেরে খুশিতে কথা বলতে পারছে না। মা, ভাইয়া বউ নিয়ে আসছে? হ্যাঁ রে, তোর হবু ভাবি নাকি পরীর মতো সুন্দর, মাশাআল্লাহ। নুরিরা জানে মা? মেয়ের মুখের দিকে তাকিয়ে হেসে জবাব দেয়, সবাই জানে, শুধু তুই বাদে। ওরা দেখ, ওসবের উপরে সব গোছগাছ করছে। নিশি আর 1 সেকেন্ড অপেক্ষা করে না, দৌড়াতে দৌড়াতে উপরে উঠে নুরির নাম ধরে ডাকতে থাকে। নুরি এই বাড়ির মেজ কর্তার বড় মেয়ে। নিষেধ থেকে বছর 2-এর ছোট। অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করেন। 2 বোন বন্ধুই বলা যায়। উপরের বাড়ির সব বাচ্চারা এসে ভিড় জমিয়েছে নুরির ঘরে। নুরির যমজ ভাই নয়ন, তাদের ছোট ছোট চাচার 2 মেয়ে ছেলে সবই। তারা তাদের ভাবিকে কিভাবে আমন্ত্রণ জানাবে সেই প্ল্যানে ব্যস্ত। নিশিকে দেখে সবাই চিৎকার করে জানাতে লাগলো,
নিশি এক প্রকার উঠে এসে জড়িয়ে ধরে বসলো নুরিকে। অবশেষে বাড়িতে একটা বিয়ে হবে, বল নুরি, তাও আবার ভাইয়ার, বিশ্বাস করতে পারছি না। নুরির সাথে সাথে লাফিয়ে উঠলো, বিশ্বাস করে বড় আপু, মা বলার পর থেকেই আমি তোর আসার অপেক্ষায় ছিলাম। তিতিরটা পরীক্ষায়, ও মিস করবে সবটা। বাড়ির ছেলে মেয়েদের উচ্চকণ্ঠের উচ্ছ্বাস উপর থেকে বেশি আসছে। বাড়ির গিন্নিরা শুনলে ফেলো সেই উচ্ছ্বাস। সত্যি তো এই বাড়িতে বহু বছর কোনো উৎসব সেভাবে পালন করা হয় না। বড় আপা মা কখন ফিরছেন বলো তো? আর তার আদরের বড় নাতি নাতবো নিয়ে আসবে, অথচ তাইরই হদিস নেই। ছোট জায়ের কথায় সাথে সাথে উঠে গিয়ে ফোন লাগালো কাউকে। মিনিট খানেক পর ফিরে এসে খবর দিলেন মেজকর্তা রাশেদ দেওয়ান আনতে গেছেন তাদের মাকে। মিনিট 10 লাগবেন বাড়িতে ঢুকতে। চন্দ্রা দেওয়ান মাসে একবার তাদের অনাথ আশ্রম বৃদ্ধাশ্রম বুলেতে সময় কাটাতে কয়েকদিনের জন্য যান। সেখানে থেকেই আসার কথা আজকে। মিনিট 10 বাদে গাড়ির শব্দে গিন্নিরা এগিয়ে গেল রাস্তায়। শাশুড়িকে ধরে নিয়ে এসে বসালেন ড্রয়িং রুমে। মা নাতি তো নাতবউ নিয়ে আসছে। ছেলের বউদের উচ্ছ্বাসে বোধহয় একটু বিরক্ত হলো বৃদ্ধা, কিছু বললেন না। একা লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়ালেন। আমার ঘরে গরম পানি দিয়ে যাও বড় বউ, আর আমি একটু শোবো, কেউ ডাকবে না এখন। শাশুড়ি এতে গম্ভীর রূপ তারা দেখে অভ্যস্ত নন কখনো। কি হয়েছে বুঝতে পারলেন না কেউ। বাবা, আলো জ্বলে চালাও, এই গাড়িটাকে পিছন ফেলবা। 2.5 বছরের মেয়ের আদো আদো কণ্ঠে বেশ খুশি হন হেলাল সাহেব। মেয়েটা মাশাল্লাহ পরী তার। আল্লাহ তাকে একটা পরী দিয়েছে। পাশে সহধর্মিণী হাসি মুখে তার পরীটাকে কোলে করে বসে আছে। বাবা জ্বলে বললাম তো। মেয়েটা তার চিৎকার করে আবদার করে উঠলে। ঠোঁট উল্টা অভিমানে বাবা কোনো মতে তার সামনের গাড়িটাকে হারাতে পারছে না। হেলাল সাহেব তবুও জোরে চালালো না, বরং গাড়ি কিনারা গেছে চালাতে থাকেন। হঠাৎ হেলাল সামনে। স্ত্রীর কথা শেষ হয় না, বলার প্রয়োজনও ছিল না। হেলাল সাহেব নিজেও দেখেছেন সবেগে একটা ট্রাক দিয়ে আসছে তাদের দিকে। গাড়ির চালক নিশ্চিত নেশা করেছে। হেলাল সাহেব নিজের গাড়ি সরিয়ে আনতে পারে না, বিকট আওয়াজে ধুমকে যায় আশপাশ। হেলাল সাহেবের চোখ বুজে আসছে। সামনে এক হাত দূরে নিথুর হয়ে পড়ে আছে তার প্রাণের সহধর্মিণী। ছুতে পারছেন না হাতখানা, কোনো শব্দ করছেন না কোনো। তার পরীটা কোথায়? আলতো হাতে মিনমিন করে ডাকে তাকে। তনয়া বাকি আর কিছু বলতে পারেন না তিনি। চোখ বুঝেন হেলাল সাহেব। বাবা, বিছানায় চমকে উঠে বসলো তিতির। গেমে নে একাকার মেয়েটা। উঠে বাসতে আশেপাশে তাকিয়ে বুঝতে পারলো হোস্টেল রুমে আছে সে। আবার সে দুঃস্বপ্নে ঘুম ভাঙলো তার। চোখ মুখ মুসলিম বুঝলো ঘুমের মধ্যেও কাঁদছিল। বিছানা ছেড়ে উঠে চোখ মুখে পানি দিয়ে আয়নার সামনে দাঁড়ায়। চোখ মুখ ফুলে আছে। এই 20 বছরের জীবনে এই একই স্বপ্ন সে বহুবার দেখেছে। সামনে খুব তীব্র আলো, সেখানে হারিয়ে যাচ্ছে তার বাবা মা। প্রতিবারই এই বাবা বলে চিৎকার করতে করতে ঘুম ভাঙে তার। তিতিরের চোখের পানি টলমল করতে থাকে। বাবা মার চেহারা তার মনে পড়ে না। ছবি দেখে যতটুকু মনে গেঁথেছে আর কি। চোখ মুছে পড়ার টেবিলে বসে বাড়ির জন্য মন খারাপ করছে। বাড়িতে নাকি কিছুর অনুষ্ঠান। মামারা মামিরা ভাই বোন সবাই ফোনের উপর ফোন। সেও তো যেতে চায়, কিন্তু পরীক্ষাটা এমন সময় কিছুতেই বাড়ি যেতে পারছে না সে। বই খুলে পড়ায় মন দেওয়ার চেষ্টা করে, না বসছে না। বই বন্ধ করে হোস্টেলের ছাদে চলে আসে। আজ মনটা দারুণ খারাপ থাকবে সারাটা দিন। মিনুটও বাসায় গেছে ছুটিতে। ও থাকলে তো এত খারাপ লাগতো না। আলতো হাতে চুলগুলো খোপা করে নেয়, রেলিং এ হেলান দিয়ে দাঁড়ায়। ঠান্ডা বাতাস বইছে, কোমলসোয়া সিল্কি চুল খুলে ফিট ছড়িয়ে যায়। এক হাতে গুজে আকাশের দিকে তাকিয়ে থাকে। মেয়েটা কি জানে তাকে আজ কতটা স্নিগ্ধ লাগছে? সে কি জানে তারও এলো চুলগুলো যখন দমকা বাতাসে ওই চোখ মুখ ছেড়ে যায়, তখন একটু দূরেই একটা মানুষ ওর চুলগুলোকে কি পরিমাণ হিংসা করে, যে চুলগুলো আলতো হাতে কানে গুজে দেয়। ওই পাশের মানুষটার কি নিদারুণ ইচ্ছে করে মেয়েটাকে ছুঁয়ে দিতে। এই যে সে নিশ্চয়ই ঘুমিয়ে নয়তো কেঁদে কেটে ছাদে এসেছে। ফর্সা সাদা মুখ, ফুলো ফুলো চোখ দুটো নিয়ে গাল ফুলিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। অথচ আরেকটা মানুষের হৃদয় থমকে গেছে। এই তো মেয়েটার নাকের ফাটা ফুলোচ্ছে, ঠোঁট থির থির করে কাঁপছে, কেঁদে ফেলতে চাচ্ছে প্রায়। মানুষটার তো ইচ্ছে করছে আলতো হাতে চোখটা মুছিয়ে বুকের মধ্যে বন্দি করতে মেয়েটাকে। তিতির পিছন পাশ ফিরে আগে এই মানুষটাকে আড়াল হয়। তিতির ওড়নাটা ভালোভাবে গায়ে জড়িয়ে নিচে নেমে
আসে ছাদ থেকে। দিনের আলো নিবেছে অনেক আগে। দেওয়ান বাড়ির আশেপাশে আজ প্রতিদিনের থেকে বেশি আরো জলমল করছে। এই অসময়ে বাড়ির সব কর্তা ছেলেমেয়েরা আজ যার যার কর্মস্থল থেকে নিড়ে ফিরে এসেছে। বাড়ির গিন্নিরা সারাটা দিন নানা আয়োজনে ব্যস্ত ছিলেন। চন্দ্রকানন আজ বাড়ির বড় ছেলের আগমনের অপেক্ষায় পথ চেয়ে বসে। কারোর অপেক্ষা যেন কুড়াচ্ছে না। ভাই বোনগুলো এতদিন পর বড় ভাই আসবে, সাথে তাদের নতুন বউ হবু ভাবিকে সাথে নিয়ে হইচই করে বাড়ি মাথায় তুলছে। কর্তারাও তাই কাজকর্মের ব্যস্ততাকে বুড়া আঙ্গুল দেখিয়ে বাসায় এসে বসে রয়েছেন। তিন ভাই মিলে শ্বশুর হওয়ার জন্য কেমন হতে হবে এই নিয়ে মশকরায় মেতেছেন। তবে এই অতি আনন্দের মাঝে নেই শুধু দুইজন, চন্দ্রা দেওয়ান আর তিতির। তিতির হোস্টেল থেকে আসতে পারেনি, আর এদিকে চন্দ্রা দেওয়ান সকালে যে সে এসেছে, ঘর থেকেও বের হননি তিনি। বয়স হতে তার ঘর নিচতলাতেই, তবে বরাবরই খাওয়ার টেবিল সবার সাথে আহার করেন তিনি। এটা তার গোটা জীবনের নিয়ম। নরসর হতেন দেখেনি কেউ সজ্ঞানে, তবে আজ তার ব্যতিক্রম। সারাদিন খাবার না কোনো প্রয়োজনে সে একবারও ঘরের বাহিরে আসলেন না, আর না তো কেউ ঘরে গেলে ভালো মতো কথা বললেন। এ নিয়ে সবাই চিন্তা আছে, তবে তিনি স্পষ্ট বলে দিয়েছেন তিনি সুস্থ আছেন, তার কিচ্ছু হয়নি। সামান্য বিষয় নিয়ে মাতামাতি না করে যা নিয়ে সবাই ব্যস্ত ছিলেন সেটাই মন দিতে। সবাই এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও আর ওনাকে ডাকাডাকি করেননি। আগামীকাল ইংরেজি পরীক্ষা। তিতি সেই দুপুরে খাবার খেয়েই পড়ার টেবিলে বসেছে। টানা পড়ে এখন কোমর পিঠে ব্যথা করছে। টেবিল ছেড়ে উঠে ফোন সার্চ থেকে খুলে চালু করে বাড়ি থেকে অসংখ্য কল। তিন মামা, বড় মামনি, নিশি আপু, নুরি আপু ছাড়া নানু আপুর ফোন তো আছে। এক এক করে সবার সাথে কথা বলা শেষ করে সর্বশেষ ডায়াল করলেন চন্দ্রা দেওয়ানের নাম্বারে। তার নানু আপু যে এত সহজে ফোন রাখবে না তা সে খুব ভালো করেই জানে। কয়েকবার রিং হতেই ফোন রিসিভ হলো। ওপাশ থেকে দারুণ গম্ভীর গলা শুনে তিতির একটু হকচকিয়ে হলো। স্বাভাবিক গলায় জিজ্ঞেস করলো, নানু আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ নানু, কেমন আছো তুমি? আমি ভালো আছি নানু আপু। তোমার কি শরীর খারাপ? কণ্ঠে এমন শোনাচ্ছে কেন তোমার? চন্দ্রা দেওয়ান চুপ করে থেকে কিছুক্ষণ দম নিয়ে বলে, আমার কিছু হয়নি নানু। তুমি বাসায় আসলে না আজকে? সবাই কতবার তোমাকে আসতে বললে। তুমি ছাড়া বাসায় কোনো কিছু হয়? ভালো লাগে কারোর? তিতির এপাশ থেকে মুচকি হাসে। সে বোঝে তার নানু আপুর মন খারাপের কারণ। সে তো তার নয়নের মণি, শুধু তার নয় গোটা দেওয়ান পরিবারের নয়নের মণি সে। মামারা, মামিরা, ভাই বোনেরা পাগলের মতো ভালোবাসে তাকে। বাবা মা নেই, এক সেকেন্ডের জন্য বুঝতে দেয় না কেউ। নানুকে আশ্বাস দিয়ে বলে, আমার 4টা পরীক্ষা বাদ আছে নানু আপু, শেষ হলেই আমি সেদিনই বাড়ি ফিরব। তুমি আবার আমার ভাগের সব খেয়ে শেষ করে রেখো না। দাঁত নেই একটাও, তাও তো আমার ভাগের জিনিস তোমার চাই চাই। চন্দ্রা দেওয়ান অন্য সময় হলে নিজেরও নাতনির সাথে ঠাট্টা মস্করায় মজলিস মাতিয়ে ফেলতেন। আজ তা করলেন না, বরং শান্ত গলায় বললেন, তাড়াতাড়ি ফিরো নানু, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। তিতিরের মন খারাপ হয়ে যায়। নানুর গলায় যেন দারুণ অসহায় শোনাচ্ছে। ফোন রেখে বারান্দায় এসে দাঁড়ায়। আকাশে তারা জলমল করছে। ইয়া বড় একটা ছাদ দেখা যাচ্ছে। আজ কি পূর্ণিমা হবে হয়তো। রুষা, কোথায় তুমি? আজ সকালে বেরোনোর কথা ছিল, এখন সন্ধ্যা 7টা। ইউনো, আমি এত কাহিনী পছন্দ করি না। বাসায় না জানালে আমি এত কিছু মোটেও টলারেট করতাম না। ফোনের ওপাশ থেকে জবাব আসে না। রুষা চুপ করে আছে। মেয়েটার এই এক সমস্যা, ধমক দিলে এমন চুপ করে থাকে। ঈশান বিরক্ত হয়। আর ইউ দেয়ার রুশান, চুপ করে আছো কেন? ঈশান, আমি যেতে পারবো না। মা বাড়ি থেকে কল করেছিলেন, বাবার শরীরটা ভালো না, আমাকে বাড়িতে রওনা দিতে হবে, ভাইয়া নিতে আসছে। তোমাকে বলার সাহস পাচ্ছিলাম না। হোয়াট ননসেন্স! সাহস পাচ্ছিলে না মানে কি রুষা? এই তো তুমি রেগে যাচ্ছ এইটার জন্যই। ঈশান এবার সত্যিই রেগে যায়। ওহু, আমি আমার সাথে না যাওয়ার জন্য রাগ করছি না। আমি আমাকে ভরসা করে সমস্যাটার কথা না বলার জন্য রাগ করছি। তোমার ভাইকে আসতে হতো না, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিতাম। ইটস ওকে, সাবধানে যেও। ঈশান ফোন ছুড়ে দেয় বিছানার দিকে। মেজাজ খারাপ হচ্ছে তার। বাড়িতে সবাই আশা করে বসে আছে।
সবার মনটা খারাপ হবে। এসব কারণে সে এবার সম্পর্কে বিয়ে শাদী অপছন্দ করত। সে রুষার সাথে সম্পর্কটা টক্সিক একটা সম্পর্ক। দোষ তার নাকি মেয়েটার, বুঝে উঠতে পারে না। যদিও বরাবরই সে দোষ নিজেকেই দেয়। সম্পর্কে জড়ানোটা তার সিদ্ধান্ত একদম ছিল না। বলা যায় রুষার পাগলামির জন্য সম্পর্কে জড়ানো। বরাবরই নিজের গুড লুক, আলফা ক্যারেক্টারের জন্য কলেজ ভার্সিটির সব মেয়ের হার্ট থ্রোব ছিল ঈশান আরশাদ দেওয়ান। রুষা মেয়েটাও তার বেসমেন্ট, সুন্দরী, বুদ্ধিমতী, মেধাবী একটা মেয়ে। রুষা সে একই স্টাডি গ্রুপে ছিল। রুষাই প্রথম দিন থেকে পাগল ছিল ঈশানের জন্য, আর বাকি 5টা মেয়ের মতোই। তবে মেয়েটা যথেষ্ট ভদ্র, মার্জিত হওয়া বলা বাহুল্য। তার প্রতি ঈশানের এক সফট কর্নার ছিল। তবে সম্পর্ক, ভালোবাসা এসব তার কখনো মনে আসেনি বোধ হয়। তবে রুষাকে একটা বাজে পরিস্থিতি থেকে বাঁচাতে তাদের সম্পর্কের একটা নাম দেওয়া ভেবেছিল। ঝামেলা শেষ হলে রুষাও বুঝে যাবে ঈশানের মনে ভালোবাসা নেই, বা শুধু পরিস্থিতিতে পড়েই কাপল হওয়া। তখন ঠিক হয়ে যাবে সবটা। তবে সেটা হয়নি। রুষাই ছাড়েনি তাকে কখনো। একটা সময় পর ভালোবাসা তৈরি হয়ে গেছে বোধ হয়, নাকি হয়নি সে আজও বুঝে ওঠে না। তবে 8-10টা সম্পর্কের মতো বোধ হয় তখনও ফিল করেনি ঈশান। সুযোগ পায়নি হয়তো, নাকি সুযোগ নিজেই দেয়নি, সে সেটা জানে না। সম্পর্কটা ধরেও রেখেছে বোধ হয় রুষাই। সে ছিল কিনা এ সম্পর্কে, আর বাকি প্রেমিকদের মতো আজও হাতড়ে খুঁজে পায় না উত্তর। অনেকবার ভেবেছে ইতি ঘটাবে সম্পর্কের, কিন্তু স্পষ্টই বুঝতে পারল রুষা তাকে পাগলের মতো ভালোবাসে। আর হুট করে হার্ট করা ঈশানের ক্যারেক্টারের সাথে যায় না কখনো। তবে সে ছেড়ে গেলেও বোধ হয় চিট করছে কথাটা ঠিক খাটতো না তাদের মধ্যে। সারা রাত জেগে ফোনে রোমান্টিক কথা বলা, কাজ কামাই করে ডেটে যাওয়া, আগামী 100 বছরের সাংসারিক পরিকল্পনা করা, বাচ্চা কাচ্চার নাম ঠিক করা, শাড়ি পাঞ্জাবি পরে কাপল হয়ে হেঁটে বেড়ানো কাপলদের এসব কাহিনী কখনো হতো না তাদের মধ্যে। তবে রুষাই সম্পর্কের একটা নাম ঠিক করে থেকে গেছিল তার সাথে এই অবধি। তাছাড়া মেয়েটা সত্যি বলতে ভালো। বর্তমানে বিয়ের চাপও রুষারই দেওয়া। চাপ না ঠিক, হয়তো অনুরোধ, আবদার, মেয়েটার ভালোবাসার আবদার। এটা নিয়েও ভেবে ভেবে মাথা চুল সাদা করা দশা ঈশানের। হুট করে বিয়ের চাপ দিচ্ছিল ঈশান, যতই সে বাহানার দিক। যেভাবেই হোক একটা নাম দেওয়া ছিল এ সম্পর্কে। তার কিছু না যেতে আসতে পারে। এত কিছুর পর পার্মানেন্ট নাম না দিলে নিশ্চয় রুষাকে অসম্মানিত করা হবে। তাছাড়া পরিবার থেকে বিয়ের চাপ মা দিদার নিত্যদিনের। নিজের বিবেকেও বলছিল 4 বছরে মেয়েটা কোনো এক্সপেকটেশন না রেখে থেকে গেছে। হালাল একটা সম্পর্কের বাঁধানো ক্ষতি নেই তো। আর তাছাড়া মেয়েটা চলে গেলে এখন ঈশানও বোধ হয় কষ্ট পাবে। পাবি কি, দেবদাস হওয়া তার সাথে যাবে না। তবে ইগো যেমন হার্ট হবে, কোথাও না কোথাও ব্যথা একটু হবে হয়তো। ঈশান গা এলিয়ে দেয় সোফায়, ফোন হাতে নেয়। বাড়িতে জানানো দরকার, আজ রাতে আর রওনা দিতে ইচ্ছে হচ্ছে না। এতদূর ড্রাইভ করতে ক্লান্ত লাগছে। পর মুহূর্তে কিছু একে ভেবে উঠে বসে। সব প্যাকিং করাই ছিল। গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ে। বাড়ির সবার মজা নষ্ট করার মানেই হয় না, অপেক্ষায় একটা মূল্য আছে। তিতির অনেকক্ষণ হলো হেঁটে হেঁটে ফাইসারি করছিল। সমস্যাটা হলো তার রুমে কয়েল শেষ হয়ে গেছে। প্রচুর মশা। সে মশারিটা নিয়ে ঘুমাতে পারে না। এদিকে রুমে কয়েল শেষ। এই মুহূর্তে তার মোটেই বাহিরে যেতে মন চাচ্ছে না একা একা। কিন্তু পরিস্থিতি দেখে বুঝলো রাতে ঘুমের রফাদফা হবে। এখন আলসেমি ভেঙে না বের হলো। আলনা থেকে ওড়নাটা মাথায় পেঁচিয়ে ফোন আর টাকা হাতে বের হয় সে। রাস্তার কিনারা ধরে হাতে শুরু করে দোকান। এখান থেকে 10 মিনিটের পথ। গুনগুন করে গান গাইতে গাইতে হেঁটে যাচ্ছে তিতির। হঠাৎ পিছন থেকে একটা ডাকে পা থামলো তার। খুব পরিচিত কণ্ঠস্বর। চমকে পিছনে ফিরল রাহাত ভাইয়া। মানুষটা হাসি মুখে এগিয়ে এলো। সাদা টি শার্ট, প্যান্টের পকেটে হাত গুজে তিতিরের পাশে এসে দাঁড়িয়ে বলল, চলো হাঁটতে হাঁটতে কথা বলি। সামনের দোকানে যাচ্ছিলে তো? তিতির মাথা নাড়ায়। হাঁটতে থাকে দুজন। রাহাতই আগে প্রশ্ন করে, পরীক্ষা কেমন দিচ্ছ? তিতির এক হাতে মাথার ওড়নাটা আর একটু টেনে আনে। নরম গলায় বলে, জি ভালো ভাইয়া। কাল তো ইংরেজি পরীক্ষা না? তিতির মাথা নেড়ে হাই জানায়। বাকি রাস্তা আর কেউ কোনো কথা বলে না। রাহাত আর চোখে তাকায় তিতিরের দিকে। রাস্তার নিয়ন আলো আশ্রে পড়ছে মেয়েটার মুখে। কি দারুণ দেখাচ্ছে।
দোকান থেকে কয়েল কিনে তিতির রাহাতের দিকে তাকায়, জিজ্ঞেস করা, আপনি এখন ফিরবেন? হ্যাঁ চলো। রাহাত তিতিরের সাথেই আবার ফিরতে থাকে। সে খানিকটা অবাকই হয়, রাহাতে তো নিশ্চয়ই কিছু কিনতে এসেছিল, কই কিনলো না তো। কিন্তু জিজ্ঞেস করা হয়ে ওঠে না। রাহাত তার 8-9 বছরের বড়, তার ভার্সিটিরও সিনিয়র ছিল। বর্তমানে তার হোস্টেলের পাশের ফ্ল্যাটে ভাড়া থাকেন নিজের মা আর ছোট বোনকে নিয়ে। রাহাত তাদের হোস্টেলের 1 তলা থেকে 13 তলা অবধি মোটামুটি সব মেয়েদের ক্রাশ। রাহাতের অবশ্য তা নিয়ে মাথা ব্যথা মোটেও নেই, কখনো কোনো মেয়েকে পাত্তা দ্বিতীয় কেউ দেখেনি। তবে তিতির বেশ অবাক হয় যখন হরহামেশাই রাহাত ভাই তার খোঁজ খবর রাখে। এই যেমন আজ রাতের বিষয়টা, তিতির হালকা হলেও বুঝতে পারছে রাহাত ভাই হয়তো তার জন্যই বেরিয়েছে। আবার কাকতালীয় হতে পারে বইকি। তার প্রতি রাহাত ভাইয়ের আলাদা কিছু অবশ্য হোস্টেলের বাকি মেয়েদেরও নজরে রায় না। তিতির অবশ্য এত গভীরে কখনো ভাবেনি, ভাবার ইচ্ছা হয়নি আর কি। কেন হয়নি এটাও জানে না সে। মিনুটা দিনের মধ্যে সবার জ্ঞান জ্ঞান করে এটা নিয়ে, সে নিজেও ভাবতে চেয়েছে হয়তো। তিতির হোস্টেলের সামনে চলে এসেছে ইতিমধ্যে। ভাইয়া আসি তাহলে? রাহাত মাথা নাড়ে। যাও, বেশি রাত জাগার দরকার নেই, আর একা একা মাঝরাতে ছাদে ওঠারও দরকার নেই। তিতি চমকে তাকায়, আপনি জানলেন কি করে? রাহাত উত্তর দেয় না, হালকা হেসে পকেটে 2 হাত রেখে হাঁটা দেয় তার ফ্ল্যাটের দিকে। রাত্রি 12:15, দেওয়ানবাড়ির আলো আজ এখনো নেবেনি। ছোটরা ক্লান্ত হয়ে এদিক ওদিক শুয়ে পড়েছে নিশির রুমে। শুধু নিশি, নুরি আর নয়ন জেগে আছে এখনো। ওদিকে বাড়ির বড়রা সকলেই অপেক্ষা করে আছে নিশানের ফেরার। ঈশান সন্ধ্যা রাতে কল করে জানিয়েছে একটা কাজে আটকে গেছিল, এর কারণে রওনা দিতে দেরি হয়েছে। এও বলেছে বাড়ির সবাই যেন ঘুমিয়ে পড়ে, আসতে বেশ রাত হবে। কষ্ট করে এত রাত জাগার দরকার নেই। বাড়ির কেউ সেটা শুনলে তবে তো বাড়ির বড় ছেলের বউ আসবে, আর এতটুকু অপেক্ষা তারা করবে না? এটা হয় নাকি? টেলিভিশনের সাউন্ড একটু কমিয়ে রাইসুল সাহেব স্ত্রীর দিকে তাকালেন। তার স্ত্রী রাহেলা দেওয়ান তখন পাশের সোফায় বসেছিলেন। গিন্নি শুনছ? ঈশানকে একটা ফোন করো, কত দূরে আসলো ওরা জিজ্ঞেস করো, আর আমাকে 1 কাপ চা দাও। রাহেলা উঠার আগে বাড়ির ছোট বউ রিনা উঠে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। আপা ভাইজানকে আমি চা দিচ্ছি, তুমি বড় আব্বাকে কল দাও। ফোন কেটে সোফায় স্বামীর পাশে বসলেন রাহেলা। রাইসুল সাহেব চায়ের কাপের টেবিলে নামিয়ে স্ত্রীর দিকে তাকালেন। ঈশান বলল, আরো 8 ঘন্টা লাগবে, আমরা যেন শুয়ে পড়ি সবাই। বৌমা নাকি আসছে না ওর সাথে? রাহেলা দেওয়ানের কথা শুনে সবে অবাক হয়ে তাকিয়ে রইল। রায়হান সাহেব বললেন, আসছে না মানে? ও যে বললে বৌমাকে নিয়ে আসবে। রাহেলা দেওয়ান সবার মুখ ফরক করে করলেন একবার, তারপর ধীরে গলায় রুষার না আসার কারণ সবাইকে জানালেন। না না, ঠিকই আছে, তাই তো আসতো। তাহলে বৌমা আসতে পারবে না কিভাবে বা আসতো? না না, বাবার কাছে গিয়েই ভালো করেছে, আমাদের সাথে তো ইনশাল্লাহ ধীরে সুস্থ দেখা করা যাবে। কিন্তু ঈশানের তো উচিত ছিল মেয়েটাকে পৌঁছে দিয়ে আসায়, একটু বৌমার বাবার খোঁজ নিয়ে আসায়। কি যে করে ছেলেটা। রাইসুল সাহেব কথাটা বলতে বলতে উঠে দাঁড়ালেন, আবার সবার দিকে একবার তাকিয়ে বললেন, শুয়ে পড়ো তোমরা, ঈশান ফিরতে ফিরতে আরো রাত হয়ে যাবে। সকালে কথা বলে নিও, এখন তোমাদের জেগে থাকতে দেখলেই ও বরণ রেগে যাবে। রাইসুল সাহেবের কথায় মাথা নাড়ল সকলে, যে যার মতো রুমে গেল সবার। রাহেলা দেওয়ান গেলেন না, উনি বসে রইলেন সোফায় টিভির দিকে তাকিয়ে। ছেলে আসতে দেরি হবে বলে সে গিয়ে ঘুমিয়ে পড়বেন, এটা হয় না। ঈশান এর গাড়ি এসে দেওয়ান বাড়ির সামনে থামলো। রাত 2:30টায়। রাহেলা দেওয়ানের চোখ একটু আগেই প্রায় লেগে এসেছিল। কলিং বেল বাচ্চাতেই ছুটে এলেন খুলে দেওয়ার জন্য। দরজা খুলে ছেলেকে জড়িয়ে ধরলেন। মা, তুমি এখনো ঘুমাওনি? রাহেলা বেগম চোখ মুছলেন। ছেলের মুখে হাত বুলিয়ে হাত ধরে টেনে ভেতরে নিয়ে এলেন। তুই আসবি বলেছিস, আর আমি পরে পরে ঘুমাবো, অপেক্ষা করব না? এটা কখনো হয়েছে? ঈশান জানতো এমনটাই হবে। আজ কতগুলো দিন পর মাকে দেখছে সে। কতদিন তোমার হাতের রান্না খাই না বলো তো মা, খেতে দাও আগে, বাকি কথা পরে হবে।
তুই হাত মুখ ধুয়ে নে, তোর রুম গোছানো আছে, যা রুমে যা, আমি খাবার গরম করছি, উপরে নিয়ে আসবো খাবার। ঈশান মাথা নেড়ে না করে মাকে। আমি আসছি নিচে। রাহেলা দেওয়ান রান্নাঘরের দিকে গেলে ঈশান নিজের রুমে চলে আসে। প্রায় 2 বছর বাড়িতে আসা হয় না। রুমে ঢুকে মুচকি আসলো সে। বরাবরের মতোই তার রুম গোছানো, যেমনটা সে রেখে গিয়েছিল। সে না থাকলেও তার মা যে সবসময় তার রুম গুছিয়ে রাখবে তা সে ভালো মতো জানে। তিতির গভীর ঘুমে মগ্ন, তবে কিছু একটা স্বপ্ন দেখে বারবার কেঁপে কেঁপে উঠছে। জানালা খোলা, বাইরের বাতাস পর্দা উঠছে এলোমেলো ভাবে, সাথে ঝুলে রাখা চুলগুলো মুখের উপরে এসে পড়ছে বারবার। হঠাৎ ঘুম ভেঙে গেল তার, চোখ ফিট ফিট করে তাকালো। ঘেমে গেছে, ভাজে স্বপ্ন দেখেছিল বরাবরের মতো। হাত বাড়িয়ে ফোন হাতে নিয়ে দেখলো রাত 3টা বাজে। রাতে প্রায় রোজ ঠিক এই সময়টাতেই উঠে বিছানায় বসলো সে। কারণটা টের পেল, কারোর খালি গলার গানের আওয়াজ ভেসে আসছে খুব কাছে থেকে। এই শব্দ কানে যাওয়াতে অবচেতন মনে ঘুম ভেঙে গিয়েছে। যেই গাক তার প্রতি দারুণ কৃতজ্ঞতা বোধ করলো তিতির। রোজ রাতে এমন সময় গাইলে মন্দ হয় না। নেহাত বারান্দার দিকে উঠে আসলো শব্দ, পাশের কোনো ফ্ল্যাট থেকে আসছে। খোলা চুলেরই পর্দা। বারান্দায় এসে তাকালো, আশেপাশে কোথাও কাউকে দেখা গেল না এখন। গানটাও থেমে গেছে ততক্ষণে। বাতাসের ঝাপটায় চোখ মুখ কুচকে আসছে তার। দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালো সে। খোদার কাছে অভিযোগ জানানোর মতো কিছু নেই তার। বাবা মাকে কেড়ে নিয়ে আসে অভাব তসর মামা মামি পরিবার কখনো বুঝতে দেয়নি, তবু মাঝে মধ্যে দারুণ অভিযোগ করতে ইচ্ছে হয়। কেন এই যেমন এখন ইচ্ছে হচ্ছে। গিটার বিছানার উপর রেখে বারান্দায় দরজা হেলান দিয়ে দাঁড়িয়ে রইল রাহাত। তার রুম অন্ধকার, আশপাশও অন্ধকার, তবে তাদের আলোয় 2 হাত দূরে বারান্দায় দাঁড়ানো মেয়েটাকে দারুণ মায়াবী লাগছে। মিনুর কাছে সেদিনই শুনেছে রাতে তিতিরের রোজ রোজ দুঃস্বপ্ন দেখার কথা। আকাশ পাতাল ভেবেছে এ থেকে মেয়েটাকে শান্তি দেওয়া যায় কিভাবে। বুকের মধ্যে চেপে ঘুম পাড়াবে। এ জীবনে কোনো দুঃস্বপ্ন আর মেয়েটাকে স্পর্শ করতে পারবে না, কিন্তু এখনই তো সেটা সম্ভব নয়। গান গাওয়ার প্ল্যান কাজ করবে কিনা জানতো না সে, তবে মনে হলো আরো কাজ করলো। রাহাত মুচকি হাসলো। সামনের মেয়েটাকে হাত বাড়িয়ে ছুতে খুব ইচ্ছে করছে। বিড় করে বলল, নিয়ে আসবো পরি তোমাকে খুব তাড়াতাড়ি আমার কাছে। সকাল 11টা। ঈশানের সবে ঘুম ভাঙলো। এত রাতে ঘুমানোর কারণে সকালে কেউ ডাকেনি তাকে। উদাম শরীর নিয়ে নেমে আসলো বিছানা থেকে। ফ্রেশ হয়ে বের হতেই দেখলো মা এসে বিছানা গোছাচ্ছে। মা, আমিই গোছাতাম। রাহেলা দেওয়ান হাসলো। আর কয়টা দিনই তো করব, তারপর আমার বৌমা আসলে সেই তো সব করবে নাকি? ঈশান পিছন থেকে মাকে জড়িয়ে ধরে, আচ্ছা মা, তোমার কাছে ভালোবাসা কি বলো তো? এ আবার কি কথা? ভালোবাসিস অথচ জানিস না ভালোবাসা কি? না, বলো তুমি, তোর কি মনে হয়? কি জানি, কখনো রিয়েলাইজড করিনি। সে কি? ঈশান জানে না সে মাকে কথাটা কেন জিজ্ঞেস করলো। পর মুহূর্তে কথা ঘুরিয়ে বললেন, চলো নিচে চলো, সবার সাথে দেখা করব। তোর দিদার সাথে আগে দেখা কর। কাল থেকে বোধহয় শরীরটা খারাপ। রুম থেকে একবারও বের হয়নি। ঈশান ব্রুকুসকে তাকালো। দিদার শরীর খারাপ? আমি যাচ্ছি, দেখা করে আসি। আর মা, ব্যাগে সবার জন্য গিফট আছে, তুমি একটু দিয়ে দিও। ঈশান গায়ে টি শার্ট জড়িয়ে নেমে আসে নিচতলায়। এসে আগে দিদার ঘরে ঢোকে। চন্দ্রা দেওয়ান বিছানায় হেলান দিয়ে বসে কিছু একটা পড়ছিলেন। ঈশান ঘরে ঢুকতে মাথা তুলে তাকালেন তিনি। হালকা স্বরে বললেন, এসো। ঈশান খানিকটা অবাক হলো। এমনটা কখনো হয়নি এর আগে যে তার দিদা তাকে দেখে এতটা নিচ্ছুপ থেকে। সে ওনার বড্ড আদরের। ঈশানকে দেখলেই চন্দ্রা দেওয়ান বাড়ি মাথায় তোলেন। ছোট মানুষের মতো দৌড়ে এসে জড়িয়ে ধরতে চান যেন। তাছাড়া দাদুভাই ছাড়া তিনি ঈশানকে এর আগে কখনো ডেকেছে বলে ওর মনে পড়ে না। ঈশান এগিয়ে গিয়ে দিদার পাশের চেয়ার টেনে বসলো। হাতখানা নিজের হাতের মধ্যে নিয়ে জিজ্ঞেস করলো, দিদা কেমন আছো তুমি? চন্দ্রা দেওয়ান এবার অনেকটা নির্বিকার, তবে হালকা হাসির রেশ বোধহয় আনতে চাইলে জোর করে নিজের মুখে। ভালো আছি আমি। তোমার শরীর ভালো? হ্যাঁ। তুমি একবারও নাকি নিচে নামোনি কাল থেকে? শরীর কি খারাপ লাগছে? লাগলেও বাকি। ঈশান বুঝে দিদার কিছুতেও অভিমান হয়েছে। দীর গলায় শুধু, কি হয়েছে দিদা, আমাকে বলো।
তোমাকে কি বলবো দাদু ভাই, এই 2 বছরে একটা ভার এসেছো তুমি আমার সাথে দেখা করতে। দিদি তুমি জানো আমি কত ঝামেলায় ছিলাম, কিভাবে আসতাম। চন্দ্রা দেওয়ান এবারও হাসলেন। থাক দাদু ভাই, এসব অজুহাত দেখিও না আমাকে তুমি। সবার সাথে দেখা করেছো, যাও দেখা করো। কাল সবাই অনেক রাত অবধি অপেক্ষা করেছে তোমার জন্য। আমাকে নিয়ে ভেবো না, আমি ঠিক আছি। এত জলদি আমার কিছু হবে না, অনেক দায়িত্ব পালন বাদ আছে আমার এখনো। ঈশান কিছু বলতে যাবে, আবার চন্দ্রা দেওয়ান তাকে চলে যাওয়ার তাড়া দিলে। ঈশান উঠে ছেলে এলো। দিদার এমন রূপ এর আগে সে কখনো দেখেনি। বড্ড ভালোবাসে সে তার দিদাকে, এমন ব্যবহার কারণ সে বুঝল না। বের হইতে রায়হান দেওয়ানের 3 ছেলে মেয়ে কোথা থেকে এসে ঝাপটে দৌড়ল একসাথে। ঈশান সব থেকে ছোট ভাইকে কোলে তুলে নিল। আমার চ্যাম্প কেমন আছে? রায়হান সাহেবের সবচেয়ে ছোট ছেলে রাফি, 8 বছর বয়স, বাড়িরও সব থেকে ছোট সদস্য। ঈশানের দারুণ ভক্ত। ভালো আছি ভাইয়া, অনেক মিস করেছি তোমাকে আমরা। জানো আমি মিস করেছি আমার ভাইটাকে আর আমাকে। পাশ থেকে রায়হান সাহেবের বড় 2 মেয়ে গাল ফুলিয়ে বলে উঠল। রোশনি আর রিশা দুজন জমজ, ক্লাস 5-এ পড়ে। ঈশান হেসে আরে হাসে জড়িয়ে ধরলো ছোট 2 বোনকে। খুব মিস করেছি তো। ও আমরা বুঝি ফেল না? ঈশান নিজের বোনের গলা পেয়ে পিছন ফিরল। নিশি আর নুরি কোমরে হাত দিয়ে অভিমানী মুখ করে তাকিয়ে আছে। ঈশান এবার শব্দ করে হেসে ফেলল। আই বুড়ি, আমরা 2 বুড়িকেও খুব মিস করেছি। আর রাফিকে কোল থেকে নামিয়ে 2 হাতে নুরি আর নিশিকে জড়িয়ে ধরে ঈশান। নয়ন কোথায়? ওকে দেখছি না। সব কটা তো অভিযোগ জানালি, ভুলে গেছি। ওটা কোথায়? নয়ন ভাইয়ার আজ এক্সাম আছে, ফিরতে বিকেল হবে তো। একে একে বাড়ির সবাই চলে এলো ড্রয়িং রুমে। চাচিরা এক একজন যেন হারানো ছেলেকে ফিরে পেয়েছে, কেঁদে কেটে অস্থির। ঈশান তখন থেকে মানাচ্ছে সবাইকে, বাবা চাচাদের সাথে বলে চাকরি বিজনেস সব নিয়ে আলাপ করছে ঈশান। রাহেলা তিতির মাকে একবার ফোন করো তো, ওর পরীক্ষা কেমন হলো শোনো। স্বামীর কথায় তাড়াহুড়ো করে সময় দেখলেন রাহেলা দেওয়ান। ইস দেখো তো কাণ্ড, আমি ফোন হাতে করে সময় দেখছি বারবার। ওর পরীক্ষা কখন শেষ হবে? এই তোমাদের বিজনেসের আলাপে আমি সব ভুলে গেছি। রাহেলা দেন ব্যস্ত হয়ে তিতিরকে ফোন করে। 2বার রিং হতে ফোন তোলে তিতির। বড় মামি যে এখন কল করবে সেটা সে খুব ভালো করেই জানতো। হ্যালো বড় মামি। মারে পরীক্ষা কেমন হলো তোর? ভালো বড় মামি, আলহামদুলিল্লাহ। খেয়েছিস দুপুরে? না, খাবো একটু পর। এখনো খাসনি মানে? খাবো বললাম তো। শোনো না বড় মা, আমি পরশু আসছি বাসায়, এক্সাম শেষ কালকেই আমার। আয় মা আয়, কতদিন দেখি না তোকে। বড় মা গত মাসেরই ঘুরে এসেছি আমি বাড়ি থেকে। মায়ের কাছে সন্তানকে না দেখে একদিন কাটে না। মেয়ে আমাকে 1 মাসের হিসেব বোঝাচ্ছে। তিতির হেসে ওঠে। সে খুব ভালো করে জানে তার মামিরা তাকে কি পরিমাণ ভালোবাসে। ঠিক আছে, আমারই ভুল। আমি আসছি পরশু, কিন্তু এসে যেন বিরিয়ানি পাই। রাহেলা দেওয়ান হাসে। সব হবে মা, তুই খালি বাড়ি আয় মা। শুনছ, তিতির পরশুদিন আসছে। রাহেলার কথা সবার মুখে হাসি দেখা দিল। রাফি, রোশনি, রিশা লাফাতে লাগলো খুশিতে। তিতির ফোন রেখে বিছানায় গা এলিয়ে দিল। 3 দিন পর বাবা মায়ের মৃত্যুবার্ষিকী। ভাগ্যিস পরীক্ষা কাল শেষ। ঈশান বিছানায় হেলান দিয়ে অফিসের কাজ করছিল ল্যাপটপে। একটু পরে বের হবে। এতদিন পর আসায় বন্ধুগুলো ফোন করে মাথা খাচ্ছে। ভাবি ভাবি করে মুখে ফেনা তুলে ফেললো। ভাবিকে না নেওয়ায় অজুহাতে এরা আরো কিছুক্ষণ বিরক্ত করবে। সে সেটা খুব ভালো করেই জানে। ঈশান ল্যাপটপের স্ক্রিন থেকে মুখ তুলে হাতড়ে বালিশের পাশ থেকে ফোনটা হাতে নেয়। আসার পর একবারও রুষার খোঁজ নেওয়া হয়নি। কালকের ঘটনার বিষয়টা মুখে না বললেও দারুণ বিরক্ত হয়েছে সে। সেই রাগ থেকে আর ফোন দিতে ইচ্ছে হয়নি তার। ফোন চেক করে ঈশান অবাক হয়, একবারও রুষার ফোন বা মেসেজ আসেনি। এমনটা কখনো হয় না। মেয়েটার সর্বক্ষণ কল বা মেসেজের উপর থাকে। আজ তার ব্যতিক্রম হওয়ার কারণ কি? ঈশান চিন্তিত হয়। বাড়িতে কি বেশি সমস্যা মেয়েটা? সে নিজেই একবার ফোন করবে কিনা ভাবতে লাগলো। 2বার কল ডায়াল করেও কল দিল না। কি মনে করে ফোন হাতে বারান্দায় এসে দাঁড়ালো। নিচে রোশনি, রিশা, রাফি তাদের
পাশের বাসার ফ্রেন্ডগুলোর সাথে খেলছে। তার পাশের রুমের বারান্দাটার বাগানের দিকে। বাগানটা দারুণ সাজানো গোছানো, হরেক রকমের ফুল ফলের গাছ এমনি আছে যার হয়তো নামই জানে না সে। এগুলো সব তার বোনেরা কোথা থেকে খুঁজে খুঁজে নিয়ে আসে। একটা সুইমিং পুল আছে সেখানে, পাশে দোলনা। সুইমিং পুলে এই মুহূর্তে পানি নেই। মনে পড়লো আজ রবিবার, আজকে সুইমিং পুল পরিষ্কার করা হয়। একটু দূরে রহিম চাচা বাড়ির গাড়িগুলো তুলা মোছা পরিষ্কার করছেন, বাগানের আবর্জনা পরিষ্কার করছেন। বারান্দার একটা পাখির কাছে ভিতরে এক জোড়া টিয়া পাখি একটা আরেকটার মাথায় খোঁচাখুচি করছে। রুমটাই কোথা থেকে, সত্যি তো বাড়িতে আসা হয় না 2 বছরের বেশি হয়ে গেছে। আগে তো রুম ফাঁকা থাকতো, এখন থেকে জানা হয়নি। নিশি রুমই, বাকি রুমগুলো ফাঁকাই থাকতো, থাকার কেউ ছিল না। গেস্ট রুম হিসেবে ব্যবহার হতো না। তবে বারান্দায় সাজানো অবস্থায় দেখো বোঝা যাচ্ছে এই ঘরে এখন পার্মানেন্ট মালকিন আছে। সে অত্যন্ত সুখী। এ বাড়িতে এত শৌখিন কে মনে তো পড়ে না, মাকে জিজ্ঞেস করতে হবে। ঈশান এবার ফোনটা ডায়াল করেই ফেললো রুষার নাম্বারে। প্রথমবার রিং হয়ে কেটে গেল। এবার তো আরো অবাক হওয়ার পালা। সেই রুষাকে কল দিয়েছে আর সেটা রিসিভ না হয়ে কেটে গেছে। এই জন্মে সেটা হয়েছে বলে তো মনে পড়ে না। ব্রুকুসকে তাকিয়ে রইলে নিচে ভাই বোনগুলোর খেলার দিকে। রুষাকে সে ভালোবাসে না, সে তাহলে কেন বিয়ে করতে রাজি হয়েছে সেটাও বুঝে না মাঝে মধ্যে। কারণ প্রেমিক প্রেমিকার চাহিদা সে কখনো রুষার মধ্যে ফিল করেনি। রুষা কাছে আসতে চেয়েছে বহুবার, এমনও হয়েছে সে নিজেও চেয়েছে কাছে যেতে, ভেবেছে একবার কাছাকাছি আসলে হয়তো ফিল করতে পারবে মন থেকে, কিন্তু মন সায় দেয়নি। অন্যায় হবে একটা মেয়ের সাথে, অসম্মান করা হবে এতে, আর সেটা যদি হয় ভালোবাসার অনুভব না করে তাহলে তো আরো। এবার ফোনের শব্দে তাকালো রুষার কল। স্বাভাবিকভাবে কলটা ধরল ঈশান। হ্যালো। ওপাশ থেকে অত্যন্ত ধীরে উত্তর আসলো ঈশান। রুষা, আর ইউ দেয়ার? কেমন আছো ঈশান? আমি ঠিক আছি। তুই ঠিক আছিস? তোর বাবা এখন কেমন আছে? বাবা ভালো আছেন মোটামুটি। রুষা খানিকটা দম নিল যেন, তারপর আবার মৃদু স্বরে ডাকলো ঈশান। বল, শুনছি। তোমার বাসার সবাই আমার উপর বিরক্ত হয়েছে তাই না? বিরক্ত হবে কেন? ইটস নর্মাল, প্রবলেম হতেই পারে হুট করে, কেউ কিচ্ছু মনে করেনি। রুষা দীর্ঘশ্বাস ফেলল। ফোনের এপাশ থেকে স্পষ্ট শুনতে পেল সে। তারপর আবার সেই ধীরে স্বরে প্রশ্ন করলো, একটা সত্যি কথা বলবে? কি? তুমি কি আমাকে ভালোবাসো ঈশান? ঈশান বিরক্ত হয় এই প্রশ্নটা 1000 বার করে দিনের মধ্যে। মেয়েটা এমন নয় যে সে জবাব দেয় না, সেও 1000 বারই জবাব দিয়েছে। সে সেরকম কখনো ফিল করেনি। এমন নয় যে অন্য কারোর প্রতি ফিল করে তার জন্য। তার জীবন ভালোবাসা হাবিজাবি ফিলিংস কোনো মেয়ের প্রতি কখনো আসেইনি। রুষা, কামন, এই স্টুপিড প্রশ্নটা অনেকবার করেছিস আর আমি জবাবও দিয়েছি। তাহলে বিয়ে করছো কেন আমাকে? ঈশান চুপ করে থাকে, কারণ এটা জবাবও রুষার জানা। মেয়েটা ঈশানকে খুব ভালোবাসে, ঈশানকে সব রকম ভালো রাখার চেষ্টা করে মেয়েটা। তাছাড়া ক্যাম্পাসে ফ্রেন্ড সার্কেলের সবাই জানে একটা ডিপ সম্পর্ক রয়েছে তাদের মধ্যে। এখন মেয়েটাকে বিয়ে না করাই ঘোর অসম্মান কর তাকে। তাছাড়া অ্যারেঞ্জ ম্যারেজ তো মানুষ করে নাকি? দুজন দুজনকে ভালো মতো চেনে, মেয়েটা তাকে চায়, ভালোবাসে, বুঝে। বিয়ে করতে সমস্যা তো নেই। তুই মেয়ে রুষা, তোর একটা সম্মান আছে। আমি তোকে বিয়ে না করলে আমার কিচ্ছু যাবে আসবে না, ট্রাস্ট মি। কিন্তু তোকে লোকে কথা শোনাবে, এর দায়ও কিন্তু তোর। তুই আমাকে ভালোবেসেছিস, নিজের সম্পর্কের একটা দাম দিয়েছিস। আমি সায় দিয়েছি তোর কথা ভেবে, কিন্তু কিছু যদি অ্যাকচুয়ালি যায় আসে সেটা তোর। এই কারণে আমি তোকে বিয়ে করব। তাছাড়া আমার জীবনে অন্য কোনো নারী নেই যার কারণে তোকে রিজেক্ট করব। রুষা চুপ করে থাকে। সে জানতো ঈশান এই জবাবই দেবে। শেষ লাইনটা শুনতে তার বড্ড ভালো লাগে। ঈশানের জীবন সে ছাড়া অন্য কোনো মেয়ে নেই। হ্যাঁ, এটা ঠিক, ঈশান তাকে কখনো ভালোবাসি বলেনি, হয়তো বাসে না। যেটা আছে সেটা রেসপেক্ট, বন্ধুত্ব, কিন্তু তবুও। রুষার হঠাৎই বুকের ভিতর চিনচিন ব্যথা শুরু হয়। ঈশান, আমার তোমাকে কিছু বলার আছে, শুনছি, বল। আমি যদি তোমাকে বিয়ে না করি তুমি কি খুব কষ্ট পাবে? এহেন কথা সে এক্সপেক্ট করেনি বোধ হয়। অবাক হয়ে যায়।
পর মুহূর্তের মধ্যে স্বাভাবিক স্বরে বলে, সেটা তো জানি না আমি কষ্ট পাবো কিনা, তবে তোর জন্য কষ্ট হবে, কারণ আমাকে ছেড়ে গেলে কষ্টটা বোধহয় তুই পাবি আমার থেকে বেশি। রুষের বুক ছেড়ে যেন হতাশার চিৎকার বেরিয়ে আসতে চাইছে, কান্না পাচ্ছে তার। ঈশান, রাখি কেমন? মা ডাকছে। টেক কেয়ার অ্যান্ড ডোন্ট ওয়ারি। সব জামা কাপড় গুছিয়ে সুটকেসে তুলছে এক এক করে তিতির। কাল সকাল সকাল বেরিয়ে যেতেই ফুটতে হবে। সকাল বলতে ভোরের ট্রেন, পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে। বাড়ি থেকে মামা বারবার বলছিল তারা কেউ আসবে, তিতির নিজেই নিষেধ করেছে, এত জার্নি করে নিতে আসার কোনো দরকারই নেই। তাছাড়া টিকিট কেটে সিটে বসে পড়লে সারা রাস্তা আর কিসের টেনশন। রাত হলে শুধু স্টেশন থেকে পিক করে নিয়ে গেলেই হবে, মিনুটার মধ্যে আসবে না। ওর ডিপার্টমেন্টের এক্সাম তো আরো 10 দিন আগে শেষ হয়েছে। একটু মন খারাপ হলো, তার সামনে ঈদ, এক্সাম শেষ এই সেমিস্টারে, তার মানে প্রায় 2 মাসের ছুটি। ইস, এই 2 মাস বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হবে না। হঠাৎ ফোনের রিং বেজে উঠলো, রাহাত ভাই নাম ভেসে উঠছে। তিতির নিঃশব্দে হাসলো। সে জানতো রাহাত ভাইয়ের কল আসবেই, এবং এটাও জানে এখন রাহাত ভাই তার সাথে দেখা করতে চাইবে। সে তো আর বাচ্চা না। রাহাত ভাই যে হিসেবেই হোক তাকে যে যথেষ্ট পছন্দ করে এটা সে খুব ভালো করে জানে। না হলে যে ছেলে এদিক সেদিক কোনো মেয়ের দিকে জীবনে চোখ তুলে তাকায় না, সে ছেলে কেন ওর এত খেয়াল রাখতে যাবে? হাসিমুখে ফোনটা রিসিভ করলো তিতির। হ্যালো তিতির। হ্যালো, জি রাহাত ভাই বলুন। তুমি কি ব্যস্ত আছো এখন? তেমন একটা না, প্যাকিং করছিলাম আর কি। ওহ, কিছু বলবেন? না মানে আসলে। তিতির আবার নিঃশব্দে হাসে। এমন স্ট্রং পার্সোনালিটির একটা পুরুষ মানুষ কিনা তার মতো একটা বাচ্চা মেয়ের সামনে সামান্য একটা কথা বলতে গিয়ে তো পাচ্ছে। ভাবা যায় তার শব্দ করে হেসে উঠতে মন চাচ্ছে, কিন্তু মনের ইচ্ছা মনে রেখে খুব স্বাভাবিক গলায় জিজ্ঞেস করলো, রাহাত ভাই কিছু বলবেন? রাহাত বোধ হয় একটু দম নিল, বলল, একটু বের হতে পারবে? আমি নিচে দাঁড়িয়ে আছি। তিতির জানতো এটাই বলবেন তিনি। আমি আসছি, অন্ধকার হয়ে গেছে, গেটের সামনে আসুন। ফোন রেখে পোশাক পাল্টে নিল সে। একটু হাঁটতে ইচ্ছে হচ্ছে লোকটার সাথে। ওড়না গায়ে জড়িয়ে বেরিয়ে এলো। এসেই দেখলো গেটের সামনে রাহাত ফাইসারি করছে। তিতির তাকিয়ে রইল। নেভি ব্লু টি শার্ট, ব্ল্যাক প্যান্ট, তার থেকে বেশ লম্বা সুদর্শন একটা পুরুষ অপেক্ষা করছে তার জন্য। তিতির মুচকি হেসে গেট খুলে বেরিয়ে এলো। রাহাত ভাই। তিতিরের ডাকে রাহাত পিছন ফিরল। তিতির একটা সারা চুড়িদার পরা, হালকা করে বোধহয় খোপা করা, মাথায় ওড়না দেওয়া, বরাবরের মতো মুগ্ধ হলো রাহাত। নরম গলায় বলল, কোথাও যাই? এখানে দাঁড়িয়ে কথা বলা খারাপ দেখায়। তিতির এগিয়ে আসে, রাহাতের পাশে এসে আলতো গলায় বলে, চলুন। কোথায় যাবেন? হাঁটবেন? বেশ তো, চলো। দুজন পাশাপাশি হাঁটছে। পাশের পার্কে ঢুকলো তারা। মর্নিং ওয়াক বার নর্মাল হাঁটাহাঁটি, টাইম পাসের জন্য দারুণ একটা জায়গা। রাহাত বারবার আর চোখে তিতিরকে দেখছে। মেয়েটাকে দেখলে তার বুকের ভিতর জ্বর উঠিস। বাচ্চা একটা মেয়ে, অথচ সেই বাচ্চাটার প্রেমে পাগল হয়ে বসে আছে সে। ভাবা যায় কাল চলে যাচ্ছ? এতক্ষণ পর রাহাতই প্রথম প্রশ্নটা করলো। জি, এক্সাম তো শেষ, বাসা থেকে বারবার কল দিচ্ছে, তাছাড়া ঈদের ছুটি, সব মিলিয়ে সেমিস্টার শেষ তো। তার মানে একদম পরের সেমিস্টার ক্লাস শুরু হওয়ার সময় আসবে। তিতির নিঃশব্দে মাথা ঝাঁকায়। 2 মাসের মতো প্রায়। রাহাতের গলা কেমন অসহায়ের মতো শোনাচ্ছে। তিতির তাকালো তার দিকে। রাহাত সামনে তাকিয়ে আছে। রাহাত ভাই, ওইখানটায় বসি, চলুন। সামনে একটা লেকের সামনে বসার ব্যবস্থা, সেখানটায় আরাম করে বসলো তিতির। রাহাত বসলো না, ওকে বসিয়ে একটা বাদামের দোকান থেকে এগিয়ে গেল। বাদাম নিয়ে ফিরলো, বসলো তিতিরের পাশে। নাও, বাদাম খাও। বাইরে থেকে কিছু স্ন্যাক্স আনতে হতো, ভিতরে বাদাম ছাড়া আর কিচ্ছু পেলাম না। সরি। এমা, সরি কেন বলছেন? গল্প করতে করতে বাদামটাই বেস্ট। রাহাত হাসলো, বাদামের খোসা ছাড়িয়ে তিতিরের হাতে গুজে দিতে থাকলো। আমি পারবো রাহাত ভাই। পারবে না সেটা কখন বললাম? দিচ্ছি না। তিতির বিনা প্রতিবাদে হাতে নিতে থাকে। রাহাত এবার হালকা ঘুরে বসলো তিতিরের দিকে। তিতির তাকালো জিজ্ঞাসা চোখে। তিতির, তোমাকে আমার কিছু বলার আছে, আর শুনতে হবে তোমাকে। 2 মাসের জন্য থাকবে না, এতদিন অপেক্ষা করা সম্ভব নয় আমার জন্য।
হঠাৎ তিতির বুকের ভিতর টিপ টিপ শব্দ করতে লাগলো। সে যা ভাবছে তাই নয় তো? না, এটা তো সে হতে দিতে চায় না। কেন চায় না সেটা সে জানে না, শুধু জানে সামনের মানুষটা যেটা বলতে চায় সেটা সে এখনো শোনার জন্য প্রস্তুত নয়। ব্যস্ত গলায় থামতে বলল রাহাতকে। রাহাত ভাই, এখন কোনো সিরিয়াস আলোচনা না করে বাড়ি থেকে এসে শুনবো কেমন? না তিতির, আজকে শুনতে হবে তোমাকে, যা বলবো আমি। তিতির মাথা নিচু করে চুপ করে থাকে। তিতির চোখ তুলে তাকায় না, নিচু হয়ে উত্তর দেয়, জি, আমি যেটা বলবো খুব ভেবেচিন্তে বলছি, কেমন? তাই কথাটা শোনার পর এটা ভাববে না আমি হুট করে 2-1 দিনের পয়সালাই বলছি, ঠিক আছে? তিতির উত্তর দেয় না, মুখ তুলে তাকায় রাহাতের দিকে। সে খুব করে চাইছে রাহাত কথাটা না বলুক। সে কিভাবে বোঝাবে তার মনে মানুষটার জন্য আলাদা কোনো অনুভূতি নেই, কিন্তু মানুষটাকে সে অসম্ভব সম্মান করে, পছন্দ করে। আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই তোমাকে আমি, জানা উত্তর। তবুও চোখ খিচিয়ে বন্ধ করে নিল তিতির। রাহাত এবার তিতিরের ডান হাত আলতো করে টেনে নিজের হাতের মুঠো নিল। তিতির চোখ খুলে আবার তাকালো। বিয়ে করবে আমায়? অনেক ভালো রাখবো পরি, অনেক। তোমার জীবনের সকল দুঃস্বপ্ন দূর করে দেব আমি। জ্ঞানে অজ্ঞানে কোনো মুহূর্তে তোমার চোখে পানি আসতে দেব না। তিতিরের চোখে পানি এসে যায়। সে কিভাবে বলবে তার মনে কিচ্ছু নেই মানুষটার জন্য। সে হাত সরিয়ে নেয় না, বরং অন্য হাতটা রাখে রাহাতের হাতের উপর। তিতিরের স্পর্শ পেয়ে আশা নিয়ে তাকিয়ে থাকে রাহাত। রাহাত ভাই, আপনি অসাধারণ একজন মানুষ। আপনার মতো মানুষ আমার জীবনে আসেনি এর আগে। আমি আপনাকে খুব সম্মান করি, আপনার সিদ্ধান্তকেও, কিন্তু আমার সম্পর্কে আপনার কিছু জানা দরকার। রাহাত আগ্রহ চোখে তাকিয়ে থাকে তিতিরের পরের কথা শোনার জন্য। আমার বাবা মা নেই রাহাত ভাই, আমি এতিম। কিন্তু কথাটা বলা উচিত নয় আমার, আমি বলিও না, কারণ বাবা মার অভাব আমার 3 মামা মামিরা কখনো বুঝতে দেয়নি। বাবা মার মতো আগলে রেখেছে আমার 3 বাবা মা, বিশাল পরিবার আমার। আমার নানু আপু এখনো বেঁচে আছেন, তিনি আমাদের জন্য যা সিদ্ধান্ত নেন আমরা সেটাই মেনে নিই। তারা আমসর জন্য অনেক করেছে মানে সবই তারা। আমি তাদের মতামত ছাড়া, সম্মতি ছাড়া 1 পাও চলতে পারবো না এমন নয়। তারা আমাকে বাধা দেবে না, কিন্তু আমি নিজেই আমি চাই না আমার মুখের দিকে তাকিয়ে আমার খুশির জন্য তারা আমার সিদ্ধান্ত জোর করে মেনে নিই। তিতির দম নেয়, রাহাত হাতটা শক্ত করে আঁকড়ে ধরে। আমি কি জোর করে মেনে নেওয়ার মতো ছেলে তিতির? আমাকে মানতে পারবে না তারা? আমি সেটা বলিনি রাহাত ভাই, কথাটা শেষ করতে দিন। বললাম তো আমি আপনার সিদ্ধান্তকে সম্মান করি, কিন্তু আমার এখানে কিচ্ছু বলার নেই। আপনি আমার পরিবারকে জানান, বিয়ে করতে চান বললেন, তাই তো প্রস্তাব দিন আপনার পরিবার নিয়ে। তারা যদি সম্মতি দেয় আমি হাসি মুখে বিয়ে করবো আপনাকে, কথা দিলাম। রাহাত হাসলো, হাতটা ছাড়লো না, নিজের হাতের মুঠো নিয়েই বলল, বেশ তো, তোমার সব কথা সই, যেটা বলবে সেটাই হবে। কাল বাড়ি যাও। আমার মা হজ করতে গিয়েছেন, তিনি সামনের মাসে ফিরলে আমি আমার পরিবার নিয়ে যাব তোমাকে চাইতে। তখন কিন্তু মানা করতে পারবে না। করবো না মানা। চলুন এখন, গেট লক করে দেবে দেরি হলে। আর রাহাত হাত ছেড়ে দিল ব্যস্ত হয়ে, মাথা চুলকালো। চলুন ম্যাডাম, আজকে হাত ছেড়ে দিচ্ছে, কিন্তু একদিন গোটা জীবনের জন্য হাতটা ধরবো। আর তাছাড়া ছাড়াছাড়ি কিন্তু নেই। তিতির শব্দ করে হেসে উঠল। রাহাতের মনে হলো সাগরের ঢেউয়ের মধুর শব্দ বয়ে গেল মাত্র। আমি সকালে অপেক্ষা করব হোস্টেলের সামনে, স্টেশন অবধি ড্রপ করে দিয়ে আসবো। না করলে শুনবেন না জানি, তাই না করলাম না, ঠিক আছে? তিতিরকে হোস্টেলে পৌঁছে রাহাত বাসায় ফিরে আসলো। মেয়েটাকে মনের কথাটা বলে বুকের একটা বোঝা নেমে গেল যেন। মা ফিরলে সাথে সাথে মেয়েটাকে হালালভাবে সোজা বউ বানিয়ে নিয়ে আসবে। রাহাত খুব ভালোভাবে বুঝতে পারছে এ তিতিরকে ছাড়া এই জীবন তার আর চলবে না, অসম্ভব। ভোর 5:30 কমলাপুর রেল স্টেশনে দাঁড়িয়ে আছে তিতির আর রাহাত। 5:30 তার ট্রেন। বেশ কিছুক্ষণ আগে পৌঁছেছে দুজন। রাহাত বারবার বলছে সে পৌঁছে দিয়ে আসতে চায় তিতিরকে। তিতিরের সাথে এত জিনিসপত্র, মেয়েটা একা সব ম্যানেজ করতে পারবে বলে রাহাতের মনে হচ্ছে না। আমি তোমাদের স্টেশন অবধি যাই, কেমন? এত জিনিসপত্র তুমি নামাতে পারবে না। তিতির হাসি মুখে তাকায় রাহাতের দিকে। রাহাত ভাই, আপনি অযথা এত চিন্তা করছেন, জিনিসপত্র তো তুলেই দিয়ে যাচ্ছেন, তুলতে তো আর আমার সমস্যা হলো না।
আর রইল বাকি নামানোর কথা, সেটাও সমস্যা হবে না। আমার ফ্যামিলি মেম্বাররা অপেক্ষা করবে স্টেশনে, তারা নামিয়ে নেবে। আপনি এত টেনশন করবেন না তো। তিতিরের কথায় রাহাত মোটেও ভরসা পাচ্ছে না। টানা 14-15 ঘন্টা ট্রেন জার্নি, নিশ্চয়ই পৌঁছতে সন্ধ্যা হবে। আরো রাতও হওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে। একা একটা মেয়েকে এভাবে সে কি করে একা ছেড়ে দেবে? রাহাত আবার ব্যস্ত হয়ে বোঝাতে চায় তিতিরকে, সেটা তো বুঝলাম তিতির, কিন্তু তোমার তো পৌঁছতে অনেক রাত হয়ে যাবে একা একা। রাহাত কথাটা শেষ করতে পারে না, তার আগে তিতির আবার বলে ওঠে, আপনি অযথা এত টেনশন করছেন রাহাত ভাই। একবার ট্রেনে উঠে পড়লে আর কিসের সমস্যা? আপনি প্লিজ টেনশন করবেন না। তাছাড়া কাল আপনার চাকরির ইন্টারভিউ আছে, আর আপনি আমার সাথে সময় নষ্ট করছেন। এটা কিন্তু ঠিক নয়। ভালো চাকরি না করলে কিন্তু আমাকে বিয়ে দেবে। বলে রাখলাম কিন্তু। রাহাত মাথার পিছনে হেসে হাত দেয়, শব্দ করে হেসে ফেলে তিতিরের কথায়। তা ঠিক। ম্যাডামকে ঘরে তুলতে অবশ্যই আমাকে আগে যোগ্য হতে হবে। বেশ, গেলাম না আজ, তবে আমাকে কিন্তু সময় মতো আপডেট দিতে হবে কত দূর পৌঁছেনি। তিতির একগাল হেসে মাথা নাড়ল, দেব। কথার মাঝে ট্রেনের শব্দ শুনতে পাওয়া গেল। ট্রেন চলে এসেছে। কুলি ঠিক করাই ছিল দুজন, রাহাত আর কুলি দুজন মিলে তিতিরের সব মালপত্র সঠিক কামরায় পৌঁছে দিল। তিতিরকে সঠিক সিটে বসিয়ে রাহাত বেরিয়ে এলো, দাঁড়ালো তিতিরের জানালার কাছে। চোখ ছলছল করছে মানুষটা। তিতিরের দারুণ মায়া হলো এবার। এখানে আসার পর সেই প্রথম দিনেই পরিচয় হয়েছিল রাহাতের সাথে তার। তখন তিতির হাই স্কুলে আর রাহাত ভার্সিটিতে। তারপর থেকে সবসময় আলাদা কেয়ার করতো সে। কখনো কোনো সমস্যায় পড়তে হয়নি। রাহাতই সামলে নিয়েছে সবটা। রাহাতের বুকের ভিতর দুমড়ে মুচড়ে যেতে চাচ্ছে। এমন তো নয় তিতির এর আগে এতদিনের জন্য বাড়ি যায়নি, গিয়েছে, বেশ কয়েকবারই গিয়েছে। তিতিরকে সে ভালোবাসে 6 বছর প্রায়। তিতির যখন এই শহরে আসে, মেয়েটা তারই ভার্সিটির লাগোয়া স্কুলে ক্লাস 9-এ ভর্তি হয়। প্রথম দিনেই ভালো লাগে মেয়েটাকে। পরীর মতো একটা মেয়ে, মায়াবী, থমকে তাকিয়ে থাকতে মন চায়। তারপর থেকে অনেক বছর কেটে গেছে। তার মেয়েটার প্রতি ভালোবাসা বেড়েছে। মেয়েটা বড় হয়েছে এখন, সে তার ভালোবাসা প্রকাশও করলো। সবকিছু ঠিক থাকলে ইনশাল্লাহ এর পরের বার যখন সে এ শহরে ফিরবে, তার বউ হয়ে আসবে। তাহলে এত জ্বলছে কেন বুকের ভিতরটায়? মনে হচ্ছে কি যেন একটা নেই, হারিয়ে যাচ্ছে। খুব করে ইচ্ছে করছে মেয়েটাকে একবার জড়িয়ে ধরতে। কেন মনে হচ্ছে এই বুকটা শান্ত হবে না কোনোদিন? ওই মাথাটা এই বুকের উপর আশ্রয় নেবে না কখনো? প্রিয়তমাকে একবার বুকের উপর জাপটে ধরতে মন চাচ্ছে খুব। মনটা কেন বলছে আলোক বর্ষ দূরত্বে সোলেমান যাচ্ছে তার প্রেয়সী। কি সব উল্টোপাল্টা ভাবছে। রাহাত কয়েক দফা নিজেকে ধমক লাগায়। তিতির তার দিকেই তাকিয়েছিল। জানালার গ্রিলে রাহাতের হাতের উপর হাত রাখলো সে। দীর্ঘ গলায় বলল, রাহাত ভাই, চিন্তা করবেন না, আমি সাবধানে যাব। রাহাত মৃদু হাসে, হাতের উপর নিজের আরেক হাত রাখে। সাবধানে যাবে ইনশাল্লাহ, আমি আসব। আমার মাকে নিয়ে অপেক্ষা করবে কেমন? তিতির মাথা জাকিয়ে সম্মতি দেয়। ট্রেন ছেড়ে দিয়েছে। রাহাত হাত ছেড়ে দূরে সরে দাঁড়ায়। রাহাত অসহায় ছলছল চোখে তাকিয়ে রয়। তিতির হাত নেড়ে বিদায় নেয়। রাহাত চলন্ত ট্রেনের সাথে কয়েক কদম জোর পায়ে হেঁটে আসে। কোনো এক অচেনা বাতাসের কানে কানে আজ তিতিরকে বিদায় জানাতে নিষেধ করছি, কিন্তু কেন? নিচ থেকে মা চাষিদের উচ্চস্বরে চিৎকার, চেঁচামেচির শব্দ কানে এসে বিরক্ত লাগছে। অসময়ে অস্বাভাবিক হাঁক ডাকের কারণ বুঝল না ঈশান। ঘুমটা ছুটে গেল। কপাল কুচকিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। বাড়ির সবাই একসাথে মেতেছে টা কি নিয়ে? আজ শুক্রবার, সবাই বাড়িতে। এর জন্য কি না, তাও তো এত সকালেই এত শোরগোল হবার কথা নয়। বেডসাইড টেবিল থেকে ফোন হাতে নিয়ে সকাল 9টায় এই বাড়ির ব্রেকফাস্টের টাইম এটা। ছোট বড় সবাই একসাথে ব্রেকফাস্ট করে। তার ক্ষেত্রে বিষয়টা যদিও আলাদা। সে বাড়ি আসার পর একদিনও সময় মতো কারোর সাথে ব্রেকফাস্ট করে উঠতে পারেনি। তাছাড়া চন্দ্রা দেওয়ানি কয়েকদিনে একদিনও খাবার টেবিলে আসেননি। কারণটা কেউ জানে না। প্রশ্ন করলেও আগের মতোই কিছু হয়নি বলে কাটিয়ে দিয়েছেন।
ঈশান উঠে বসলো বিছানায়। উদাম শরীরে ঘাম জমেছে। এসিটা আবার কখন বন্ধ করেছে সে? হাত বাড়িয়ে এসি অন করলো। দু হাতে মাথা ভর্তি চুলগুলো পিছনে ব্যাক ব্রাশ করলো কয়েকবার। গায়ের চাদর সরিয়ে উঠে দাঁড়ালো। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখবে সকাল সকালই এত কিসের হই হুল্লো। আধ ঘন্টা ফ্রেশ হয়ে টি শার্ট পরে একদম ফিটফাট হয়ে নিচে নামার জন্য পা বাড়ালো। দরজা খোলার আগেই দরজায় জোরে জোরে করাঘাত পড়তে শুরু করলো। শব্দ শুনেই বোঝা যাচ্ছে বাচ্চাগুলোর কাছে। গিয়ে এসে দরজা খুলে দিল। ঠিকই ধরেছে সে। রোশনি, রিশা আর রাফি দাঁড়িয়ে আছে। তাকে দরজা খুলতে দেখেই এক একটা ঝাঁপিয়ে পড়লো তার উপর। ঈশান দু হাত আগলে নিল ভাই বোনগুলোকে। নরম গলায় জিজ্ঞেস করল, বাড়িতে মাছের বাজারের তোরাই নিশ্চয়ই বিক্রেতা? তিনজনের কেউ বুঝতে পারল না। ফেলফেল চোখে তাকিয়ে রইল। আজ তো মাছ রান্না হবে না বড় ভাইয়া, মাংস রান্না হচ্ছে, বিরিয়ানিও হচ্ছে। ছোট আপুর আবার মাংস পছন্দ কিনা? রোশনির কথায় চোখ কুচকে তাকালো ঈশান। কিছু জিজ্ঞেস করার আগে বাড়ির বড় বিচ্ছু দুটোকে ছুটে আসতে দেখা গেল। নুরি আর নিশি একসাথে এসে দাঁড়ালো তিনজনের পিছনে, মুখে এক গাল হাসি। তাদের দুজনকে হাসতে দেখি ঈশানও ব্রু উঁচু করে প্রশ্নাত্মক ভঙ্গি করল। তিতির আসছে ভাইয়া? ওরা তিতিরের কথাই বলছে। নুরির কথায় বিস্মিত হলো ঈশান। তিতিরের কথাটা ভুলেই গেছিল সে। তার যে আরেকটা বোন আছে এটা মাথা থেকেই বেরিয়ে গেছিল। মনে থাকবেই বা কিভাবে? একই বাড়িতে থাকলেও বিগত 8 থেকে 10 বছরে তাদের 8-10 বার দেখা হয়েছে কিনা মনে পড়ে না। তার আগেও বাড়িতে যখন থাকতো তারা ছোট ছিল অনেকটা। মেয়েটা বাকিগুলোর মতো চঞ্চল ছিল না কোনো কালে। সে নিজেও হই হুল্লোড় করতো না। যে ভাই বোনগুলো তার কাছে আসতো তাদেরই সময় দিত, বাকিদের কাছে নিজে গিয়ে কথা বলা হতো না। বাড়ি ভর্তি সব ভাই বোনগুলোই ঈশানের দারুণ ভক্ত। পিছন পিছন ঘুরতো সবসময়, শুধুমাত্র তিতির বাদে। তারপর ঈশান কলেজে ওঠার পর হোস্টেলে চলে গেলে বছরে 2-3 বার যা বাড়ি আসতো 2-1 দিনের জন্য। তিতিরের সাথে দেখা হতো না বলা চলে। একবারও একই রকম ভাবে এসে না দেখে ওর মাথা থেকে বেরিয়েই গিয়েছে তিতিরের ব্যাপারটা। ঈশানের চুপ করে থাকা দেখে নিশি এসে হাত ধরে টানলো নিচে যাওয়ার জন্য। ভাইয়া চলো, ব্রেকফাস্ট করব। পাশ থেকে নুরি এসে আবদারের গলায় বলল, ভাইয়া আমরা কিন্তু ভার্বিকে আনতে স্টেশনে যাব, বলে দিলাম। বড় বাবা নিষেধ করেছে, কিন্তু আমরা যাবই। তুমি রাজি করাবে? তিতিরটা দেখতে পুতুলের মতো। বাড়ির সবাই কম বেশি আলাদা আলাদা আদরের নামেই ডাকে তাকে। কেউ ভার্বি, কেউ পুতুল, কেউ মনি। সবার ভীষণ আদরের তিতির। ঈশানও মাথা নাড়ল। সবার এত যাওয়ার দরকার কি? কেউ একজন গিয়ে নিয়ে আসুক। তাছাড়া বাড়িতেই তো আসছে, স্টেশনে গিয়ে বসে থাকতে হবে কেন? ঈশানের কথা একজনেরও পছন্দ হলো না। রিমা মুখ ফুলিয়ে জবাব দিল, বারে কাল ছোটফুর জন্মদিন কি না? বড় বাবা বলেছে রাস্তায় কি একটা প্রবলেম। ছোটফুর ট্রেন আসতে আসতে অনেক রাত হবে। আমরা তো চাচ্ছি রাত 12টা বেজে যাক। আমরা স্টেশনে গিয়ে সারপ্রাইজ দিব। ঈশান বিচ্ছুগুলোর প্ল্যান শুনে হতাশায় মাথা নাড়ে। না, মাথা না, আর কিছু সামান্য সারপ্রাইজ দিতে এরা নাকি চাইছে রাত 12টা বাজুক, রাস্তাতে বাবা যায়। নিশে 5 থেকে গাঁটটা মারে মাথায়। রিসা দমক দিয়ে বলে, গাদা, রাত 12টা মানে বুঝিস? ও একা একটা মেয়ে, ট্রেনে উঠেছে ভোরে। যদি এত ঢিলে করে পৌঁছয়, ভয় পাবে না? ও কতটা ক্লান্ত হয়ে যাবে বুঝিস? রিসা বিষয়টা বুঝতে পেরে মাথা জাকালো। সত্যি তো, ছোটফুর জন্য কষ্টই হচ্ছে। ঈশান শরীরে নামতে থাকে, দু পকেটে হাত গুজে। দুহাত দুপাশে থেকে নিশি আর নুরি আছে, বারবার জাকাচ্ছে যেন নিচে গিয়ে বড়দের রাজি করায় রাতে তিতিরকে আনতে যাওয়ার জন্য। ছোট টিনটাও পিছন পিছন শার্টের অংশ ধরে ধরে আসছে। ওদের ওভাবে ঈশানকে পাকড়াও করে আনতে দেখে বাড়ির বড়রা হু হু করে হেসে উঠল। রাহেলা দেওয়ান টেবিলে প্লেট সাজাতে সাজাতে ওদের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ রে ঈশান, নিশ্চয়ই বড়সড় কোনো আবদার জুটিয়েছে। ঈশান মাথা নাড়ে, এসে বসেন ডাইনিং টেবিলে। ভাই বোনদের দিকে তাকিয়ে বলে, এখন বস, যখনকার বিষয় তখন দেখা যাবে। সবগুলো হাততালি দিয়ে উঠল, এসে বসলো যার যার আসনে। বড় ভাইয়া যখন বলেছেন তার মানে নিয়ে যাবে। ঈশান আশেপাশে নয়নকে খুঁজলো, সবাইকে দেখতে পেল, নয়ন নেই। মেজমার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, মেজমা, নয়ন কই?
মেজুগিন্নি তখন গ্লাসে ফানি ঢেলে দিচ্ছিলেন। মিটি মিটি হাসলো। ছেলের মন তিনি স্পষ্ট বোঝেন। আজ নয়ন যে দারুণ ব্যস্ত থাকবেন এটা তার থেকে ভালো আর কজন জানে। পানির গ্লাসটা ঈশানের দিকে এগিয়ে দিতে দিতে বললেন, আজ কি ওকে আর দেখা যাবে বড় আব্বা? ও তো আজ দুনিয়ার সব থেকে ব্যস্ত মানুষ হয়ে যাবে। বাকি দুজা বিষয়টা বুঝলো। তারাও মিটি মিটি হাসতে লাগলো। ঈশান বুঝলো না সেমন এমন রহস্যময় মিটি মিটি হাসির কারণ। প্রশ্ন চোখে তাকিয়ে রইল। ঈশানের কৌতূহল টের পেয়ে মেজগিনি নিজে উত্তরটা দিলেন, আজ তো নয়নের মনি আসছে রে। আজ তার কত দায়িত্ব। এই দেখ না, সকাল সকাল গিয়েছে তার পছন্দের জিনিস আনতে। বড় উঠে গিয়েছিল ইলেকট্রনিকের দোকানে। তিতিরের রুমের এসিটা নষ্ট হয়ে আছে, ওটা ঠিক করতে আসার লোক বলে এসেছে। এসেই আবার গেল খাসির মাংস আনতে। তিতিরটা আবার খাসির রেজালা পছন্দ করে কিনা। ঈশান এতক্ষণে বিষয়টা বুঝতে পারলো। কিছু বলল না নিজে। সে ছাড়া বাকি সবার সাথেই তিতিরের দারুণ সম্পর্ক দেখা যাচ্ছে। মেয়েটা নিশ্চয় অনেকটা বড় হয়ে গেছে। বাচ্চা বাচ্চা চেহারা ভেসে উঠল চোখের সামনে। নুরি নিশেষে বারবি ডাকে তাকে। ছোটবেলায় সত্যি বারবিই লাগতো। এখন কেমন হয়েছে মেয়েটা? আরো সুন্দর বুঝি? খাওয়ায় মন দিল সে। খাওয়ার পর একটু বের হবে। আসার পর বন্ধুদের সাথে দেখা করা হয়নি। বেলা ৩টা বাজে। 10 ঘন্টার জার্নির শেষে এখন ট্রেন আটকে আছে মাঝ রাস্তায়। হিসেব মতে আর 4.5 ঘন্টার রাস্তা। তবে ট্রেন থেমে থাকার মতিগতি দেখে মনে হচ্ছে না আগামী 6-7 ঘন্টাতেও পৌঁছতে পারবে। তিতিরের এখন দম বন্ধ হয়ে আসছে। এর কারণে ঘন ঘন বাড়িতে আসা হয় না তার। আসার সময় রাহাত ভাই এক গাদা খাবার দিয়ে দিয়েছেন, যে কারণে খিদের কষ্ট তাকে মোটেই করতে হয়নি। গল্পের বই পড়ে গান শুনে এতটুকু সময় ফাঁড়ি দিয়েছে। সময় আর কাটছেই না যেন। কেবিনের আরেকজন যাত্রী আগের স্টেশনে নেমেছে। বর্তমানে সে একা একটা কামরায় বসে আছে। এটা আরো বড় বিরক্তিকর। বাড়ি থেকে ফোন আসছে ঘন্টায় ঘন্টায়। কতদের কি সমাচার জনে জনে জানাতে জানাতে কাজ শেষ। নয়ন ভাই বারবার বলছিলেন অন্য গাড়িতে নিয়ে আসবেন কিনা। তিতির সোজাসাপটা নিষেধ করে দিয়েছে। বাড়ি আরো 4 ঘন্টার রাস্তা। এখন জার্নি করে নিতে আসার কোনো মানেই হয় না। কেবিনের দরজায় কড়া নাড়ল কেউ। লক করে দিয়ে বসেছিল তিতির। উঠে গিয়ে খুলে দিল। দুজন পুরুষ আর একজন মহিলা দাঁড়িয়ে আছে ব্যাগপত্র নিয়ে। তারা আগের স্টেশনে উঠেছে। ভুলক্রমে অন্য বগিতে উঠায় কেবিন অবধি আসতে এতটুকু সময় লাগলো। তিতির মিষ্টি হেসে তার বাকি জিনিসগুলো তাদের সিট থেকে পাকা করে দেয়। ছেলে দুটো তাদের জিনিসপত্র উপরে তুলে আরাম করে এসে বসে ছিটে। এবার মেয়েটাই তিতিরকে আগে প্রশ্ন করে, কোথা থেকে আসছো আপু? নামবে কোথায়? তিতির জায়গার নাম জানালো। মেয়েটার মুখে হাসি দেখা গেল। হাসি মুখে বলল, আরে আমরাও তো ওখানেই যাচ্ছি। কোন গ্রামে যাবে তুমি? শমশেরনগরে। এবার আরো বিস্মিত হলো সামনের 3 জন। বলো কি, আমরাও? তিতির নিজেও হাসলো। অবাক হলো না। সে নিজেই তার এলাকার মানুষজনকে ছেড়ে না। নুরি নিশিয়াপু যতটা সবার মধ্যে পরিচিত, সে তার উল্টো। বাসায় থাকলেও বের হওয়া হয় না। আমি আসলে আপু তেমন বাসা থেকে বের হতাম না তো, খুব একটা চিনি না কাউকে। বাই দ্য ওয়ে, আমি অনিমা। হি ইজ মাই হাজবেন্ড সাজিদ। আর ও আমাদের বন্ধু নিয়াজ। তিতির হাসি মুখে হাত মেলালো মেয়েটার সাথে। তা তোমার বাবার নাম কি? এবার সাজিদের প্রশ্নে চোখ মুখ বিষাদে ডেকে গেল তিতিরের। মাথা নিচু করে নিল। ধীর গলায় বলল, আমার বাবা মা বেঁচে নেই। আমার বড় মামা মোহাম্মদ রাইসুল দেওয়ান। আমি জন্ম থেকে ওনাদের কাছে মানুষ হয়েছি। উনিই আমার বাবার মতো মানুষ করেছেন। সামনের 3 জন মানুষ এবার হা হয়ে গেল তিতিরের পরিচয় শুনে। রানা একগাল হেসে বলল, মাই গড, তুমি নিশির ফুফাতো বোন? বলেই থমকে গেল আর চোখে তাকালো ফাঁসের 2 জনের দিকে। অনিমা সাজিদ দুজনেই মিটিমিটি হাসছে আর চোখে। নিয়ে সাথে সাথে শুধরে নিল, আই মিন তোমাদের বাড়ির সবাইকে চিনি আমরা আর কি। আমরা 3 জনেই তোমার ভাই ঈশানের বেস্ট ফ্রেন্ড। ঈশান তোমার ভাই তো নাকি? তিতির মিষ্টি হাসলো, জি। ভাই এনি চান্স? তুমি বারবি নাও তো? তিতির থতমত হয়ে গেল সাথে সাথে। এ নামে তাকে নিশের নুরি। আর ছোট ভাই বোনেরা ডাকে। আদরের ডাক যাকে বলে আর কি। ছোটবেলা থেকে সবার মুখে মুখে শুনে এসেছে সে দেখতে বারবি ডলের মতো। তিতিরের দারুণ লজ্জা লাগলো এই মুহূর্তে।
সাজিদ বলল, জি, কিন্তু আমার নাম বারবি না, আমার নাম তিতির, রেহনুমা হেলাল তিতির। বাসায় কাজিনরা সবাই আদর করে বারবি ডাকে আর কি। অনিমা সিট বদল করে তিতিরকে জড়িয়ে ধরে বসলো, কাছে টেনে গাল আলতো করে হাতে চেপে বললে, একদম মিথ্যে বলে না কিন্তু, আজ তো একটা বারবি ডল তুমি। তোমার কথা আমরা সবাই টুকটাক শুনেছি, আমি আর সাজিদ যদিও হালকা, কিন্তু ওই যে তোমার ওই ভাইয়া, সে অবশ্য একটু বেশি বোধহয় শুনেছে। ছেলে বন্ধুর আর মেয়ে বন্ধুর করা গল্পে পার্থক্য আছে কি না? শেষের কথাটা নিজেদের দিকে বাঁকা হেসে বলল অনিমা। তিতির বুঝতে পারল না বিষয়টা, অবুঝের মতোই তাকিয়ে রইল। অনিমা বুঝলো তিতিরের মনের প্রশ্ন, মুখ এগিয়ে নিয়ে এসে তিতিরের কানের দিকে গলা নামিয়ে বলল, বুঝলে না তো? বলছি, আমরা তিনজনই ঈশানের ফ্রেন্ড। ছেলে মানুষ বাড়ি সম্পর্কে যতটুকু গল্প করে আর কি, সে কারণে তোমাদের কাজিনদের সম্পর্কে আমি আর সাজিদ খুব হালকাই জানি, শুধু নাম আর কি। তবে অনিমা আবার এক পলক তাকালো নিজের দিকে, নিয়ে চোখ ফাঁকিয়ে তাকিয়ে আছে অনিমার দিকে। সাজিদ হেসেই যাচ্ছে। অনিমা নিজের চোখ পাকানো গ্রাহ্য না করলো না মোটে, আবার ঘুরে বসলো তিতিরের দিকে, ফিস করে বলার ভঙ্গি করলো, তবে কি বলো তো, মেয়ে মানুষ কিন্তু খুব গল্প করে, তুমি করো না? তোমার প্রিয় কোনো মানুষের সাথে পরিবারের গল্প? তিতির মাথা নাড়ায়, এই তো আমাদের মধ্যে এগিয়ে আছে নিয়াজ, তার কাছে যে গল্প করেছে সে মেয়ে আর কি, তাই সে একটু বেশি জানে তোমাদের পরিবার সম্পর্কে। তিতির হতবাক হয়ে তাকিয়ে রইল অনিমার পরের কথা শোনার আশায়। অনিমা আবার হাসলো, এবার শব্দ করে, বুঝলে না তো? শোনো, একটা সিক্রেট বলি, তোমার এই নিয়াজ ভাইয়া খুব শীঘ্রই তোমাদের বাড়ির পার্মানেন্ট মেম্বার হয়ে ঢুকবে। তোমার বড় আফু নিশির প্রেমের দিওয়ানা উনি। নিয়াজ চোখ মুখ কুচকে আছে, সে বোধহয় আশা করেছিল অনিমা শেষ পর্যন্ত বলবে না, কিন্তু বলে দেওয়ায় সে দারুণ অস্বস্তিতে পড়ে গেছে। তিতির শব্দ করে হেসে ফেলল, দারুণ অবাক হয়েছে সে। রানার দিকে তাকিয়ে ফিরল, দারুণ উচ্ছ্বাস নিয়ে বলল, আল্লাহ, আপনি আমার সেই না দেখা জিজু? বিশ্বাস করুন, কত চেষ্টা করেছি খোঁজ করার, কিছুতেই পাইনি। আপু বলতো বড় হলে বলবে, দেখুন 20 বছর হয়ে গেল, তাও বলে বড় হলে বলবে। এবার আমি সারপ্রাইজ দিব আপুকে। তিতিরের উচ্ছ্বাসে নিয়ে নিজেও হেসে ফেললো। তিনজনের দারুণ আড্ডা জমে গেল মুহূর্তের মধ্যে। তিতিরের দারুণ শান্তি লাগছে এবার। এতক্ষণ না বললেও ভয় লাগছিল একা একা, তার মধ্যে পৌঁছতে বেশ রাত হয়ে যাবে এটা স্পষ্ট বুঝতে পারছিল সে। এখন তো বলতে গেলে ঘরের মানুষ জুটে গেছে, বাকিটা সময় দারুণ কাটবে। ঈশান ল্যাপটপ নিয়ে গার্ডেনে বসে কাজ করছে, পাশে রোশনি, রিসা, রাফি দৌড়াদৌড়ি করছে। এ বাড়ির প্রত্যেকটা মানুষের অত্যন্ত প্রিয় জায়গা তাদের বাগানটা। দারুণ গোছানো সুন্দর। ঈশানের বাইরে বের হওয়ার কথা ছিল বন্ধুদের সাথে দেখা করার জন্য, কিন্তু তার বন্ধুদের মধ্যে 3 জন এখনো এসে পৌঁছায়নি। প্ল্যান হয়েছে আজ বাকিরা এসে পড়লে কাল পরশু দেখা করবে সবাই মিলে। তাছাড়া তার নিজেরও অফিসের গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হচ্ছে বসে বসে। ছোট মা এইমাত্র কফি দিয়ে গেল। গরম কফিতে চুমুক দিতে দিতে ভাই বোনগুলো দৌড়াদৌড়ির দিকে উদাস হয়ে তাকিয়ে আছে। চিন্তা করছে কিছু একটা, চিন্তা না ঠিক হয়তো দিদা বলা যায় বোধ হয়, এর কারণ আছে বই কি। বাড়ি আসার পর থেকে রুষার পরিবর্তন তার নজর এড়ায়নি। এত বছরের পরিচয় এমনটা কখনো হয়নি। এমন সময় যে যা তার খুব এসে যায়, কিন্তু সমস্যাটা বোধ হয় এখানে। কেন এসে যাচ্ছে না? চাওয়া তো উচিত। যে মেয়েকে বিয়ে করবে বলে ঠিক করেছে, হুট করে সেই মেয়ের এহেন পরিবর্তন। ইগনোর বলা চলে, এতে তো তার খারাপ লাগার কথা, বলা বাহুল্য বুকের ভিতর দুমড়ে মুচড়ে যাওয়ার কথা। কারণ সে অগ্রাহ্য না দিলেও রুষার সাথে বিগত 4-5 বছরের কথা হয়নি। রুষা কল দিয়ে গল্প জড়েনি এমন একদিনও। তার তো মেয়েটার রীতিমতো অভ্যাসে পরিণত হওয়ার কথা। হুট করে সে অভ্যাসে বাধা পড়লে তার অত্যন্ত কষ্ট পাওয়ার কথা। সে অন্তত এতদিন সেটাই ভেবে এসেছে, সেটা ভেবেই বিয়েতে দ্বিমত করে নেওয়া। কিন্তু আশ্চর্য, সেরকম কিচ্ছু হচ্ছে না। অযাচিত মন যখন বলছে কিছু একটা ঠিক নেই, সে ভাবার চেষ্টা করছে রুষের কোনো সমস্যা হয়তো, কিন্তু সেই মনে আবার বলছে সমস্যাটা তার একান্ত নিজেরই, মেয়েটার নয়। কি সমস্যা? সে কি সত্যি এক বিন্দু ভালোবাসতে পারেনি রুষাকে? এটা হলে সারা জীবন সম্ভব থাকা একসাথে? ঈশান গা হেলিয়ে বসে চেয়ারে, চোখ বন্ধ করে ভাবতে থাকি রুষের সাথে কাটানো মুহূর্তগুলো। না, তেমন কোনো কিছু মনে আসছে না যেটা মনে আসার
কারণে তার ভালো লাগছে বা মন ভালো হবে, অথচ এমন স্মৃতি কিন্তু গুণে শেষ করা যাবে না। কিন্তু এগুলো তার ভালো লাগার লিস্টের জায়গা করতে পারেনি কোনো। কেন তাহলে? মনে আছে এর আগে 2 বছরের অনেকবার রুষা তার সাথে গভীর সম্পর্কে যেতে চেয়েছে। খোলামেলা বলতে গেলে ঈশানের গভীর স্পর্শ চেয়েছে, নিজের সব সতীত্ব উজাড় করতে চেয়েছে। ঈশান যতটা রেসপেক্ট থেকে বিষয়টা বাধা দিয়েছে, এখন তো অন্য কিছু মনে হচ্ছে। সে মেয়েটার প্রতি সেই ফিলিংসটা কখনো আনতেই পারেনি। চাইনি হয়তো বা। পুরুষ মানুষের নিয়ন্ত্রণ অনেক ক্ষেত্রে নারীর সান্নিধ্যে ভেঙে পড়ে। তার এমনটা কখনো হয়নি রুষার সাথে। সে যথেষ্ট নিয়ন্ত্রণে রেখেছে সেটা। কথা কেন মনে হচ্ছে তার? মানে নেই কোনো। ঈশান চোখ খুলল, কিন্তু মাথা সোজা করলো না, হেলিয়ে রাখলো পিছন দিকে। তাকিয়ে রইল খোলা আকাশের দিকে। আজও বোধ হয় এত কিছুর হিসেব নিকেশ করার কথা মাথায় আসতো না। চাই কি চাই না সেটাও ভাবতে হতো না নতুন করে, যদি না রুষা দূরত্বটা না বাড়াতো। হয়তো পারিবারিক ঝামেলা আছে, থাকতেই পারে। 2 দিন পর হয়তো আবার আগের মতো শুরু করবে মেয়েটা। কিন্তু ঈশানের মন স্পষ্ট জানান দিচ্ছে, এই মেয়ে সেই মেয়ে নয় যার সান্নিধ্য পেলে গোটা একটা জীবন অনায়াসে তার হাত ধরে কাটিয়ে দেওয়া যায়। ঈশানের মাথাটা টনটন করছে, আর চিন্তা করছে, ইচ্ছে করছে না। মেয়েটাকে বিয়ে না করলে নয়, বরং বিয়ে করলেই ঠকানো হবে হয়তো। সে অবশ্য খুব ভালো করেই জানে তা সত্ত্বেও রুষা তাকেই চাইবে। ভাইয়া। নয়নের গলা শুনে সোজা হয়ে বসলো ঈশান, হাসি মুখে তাকালো ভাইয়ের দিকে। আয় বস। আসার পর থেকে তো দেখাই পাচ্ছি না। নয়ন নিজেও একগাল হাসলো, এগিয়ে এলো ভাইয়ের দিকে। নিচু হয়ে কোলাকুলি করলো দুজন, বসলো পাশের চেয়ারে। তেমন কিছু না ভাইয়া, একটু ব্যস্ত ছিলাম আর কি। ফাইনাল ইয়ারের এক্সাম শুরু হয়েছে, বুঝতেই পারছো। একটু চাপে আর কি। ব্যাপার না, আমি বুঝতে পেরেছিলাম সেটা। ঘাড় ঘুরিয়ে তাকালো নয়ন ভাই বোনগুলোর দিকে। গলা উঁচিয়ে ডাক দিল রাফিকে, চ্যাম্প এদিকে আয়। রাফি দৌড়ে এলো। বাড়িতে যে মা কাকে ভাবি তাকেই বলবি 1 কাপ কফি পাঠাতে। ভাইয়া, তুমি আরেক কাপ নেবে? ঈশান মাথা নাড়ে, নেবে না। রাফি ছুটে গেল বাড়ির ভেতর। নয়ন আবার ঘুরলো ভাইয়ের দিকে। ভাইয়া, তোমার গল্প বলো। ট্রাস্ট মি, খুব মিস করেছি। অল গুড। তবে মিস করেছিস কিভাবে বুঝবো? আমি না হয় একটুকুনো ছুটি পাইনি। তুই তো অন্তত 2-1 বার যেতে পারতি আমার সাথে দেখা করতে। ভাইয়ের কপট রাগ বুঝলো নয়ন। এক হাতে নিজের এক কান ধরলো, নিজে অসহায় গলায় বলল, বিশ্বাস করো ভাইয়া, কতবার যে প্ল্যান করেছি যাব নিশি নুরিদের নিয়ে, কখনো বড় মাকে নিয়ে, কখনো বন্ধুদের নিয়ে। কোনোভাবেই বড় বাবা পারমিশন দিত না। যখন দিত তখন আমার সময় হতো না, মনির কাছেই যেতে পারতাম না। 2 বার মাত্র গিয়েছিলাম। বুঝলাম। তা এখন প্ল্যান কি? মাস্টার্স তো কমপ্লিট প্রায়। চাকরি বাকরি করতে চাস, নাকি বাড়ির বিজনেসে জয়েন করতে চাস? নয়ন মাথা চুলকায়, ধরা গলায় বলে, বুঝতে পারছি না ভাইয়া। বাড়ির সবাই চাই বিজনেসটা সামলায়, আসলে তুমি চাকরির সিদ্ধান্ত নিলে। বাবারা একটু ডিসঅ্যাপয়েন্টমেন্টেড। আমি সত্যি বলতে তাই দ্বিধাদ্বন্দ্বে আছি হালকা। তাছাড়া বিজনেসে একটু ডাউন যাচ্ছে ইদানিং। বড় বাবা এটা নিয়ে দারুণ আপসেট। তুমি বিজনেসে আগ্রহী ছিলে না বলে অনেকটা মন খারাপ করেই বোধহয় বলিনি তোমাকে কিছু। আসলে ভাইয়া অনেকটাই ডাউন চলছে এখন। আমিও যদি হাল ধরতে না চাই সমস্যাই হয়ে যাবে আর কি। আরও অনেক কথাই জানলো সে নয়নের থেকে, এসবের কিছুই তাকে জানানো হয়নি। তার কারণও অবশ্যই আছে। তার বাবার খুব ইচ্ছে ছিল সেই বিজনেসের হাল ধরবে, দায়িত্ব নেবে। সে তো নেয়নি, অনেকটা রাগারাগি করেই বাড়ি ছেড়েছিল। কয়েক বছর বাড়ি না আসার কারণও অনেকটা এটাই। ঈশান কিছুক্ষণ চুপ করে থাকে। বাড়ি আসার পর বাবার সাথে তার সত্যিই কথা হয়নি তেমন একটা। কেমন আছো, কতদিন বাড়ি আছো, এই অব্দি। এর বেশি বাবা তাকে জিজ্ঞেস করেননি। আর না তার চাকরি নিয়ে কিছু। সে নিজেও ব্যবসা নিয়ে আগ্রহী নয়, বিদায় বাড়ির ব্যবসার হালচালও জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেনি। তবে রাইসেল দেওয়ানের চোখে মুখে গোর চিন্তার ছাপ স্পষ্ট। তার মনে হয়েছিল অনেকটা বয়সের ছাপ, অনেকটা তার উপর রেগে থাকার ছাপ। ঈশানের নিজের খারাপ লাগছে পরিবারের কথা শুনে। বাবার সাথে চাচাদের যথেষ্ট বয়স হয়েছে, রাগারাগি করে বাড়ি ছেড়ে গেছিল। বাবা হয়তো তার জন্যই তাকে আর রাগাতে চায়নি, ছাপ দিতে চায়নি। অথচ এই বয়সেও কত ছাপ নিজেরা সামলাচ্ছে।
ঈশান ঠিক করলো বাবার সাথে বসে কথা বলবে বিষয়টা নিয়ে। ঘড়িতে সময় দেখলো মাগরিবের সময় হয়ে এসেছে। ভাইয়া আমরা কিন্তু যাব, প্লিজ ভাইয়া। নয়ন ঈশান দুজনের শব্দ পেয়ে পিছনে তাকালো। নিশি নুরি দ্রুত পায়ে এগিয়ে আসছে, নয়নের দুপাশে বসলো দুজন। আহ্লাদি গলায় আবদার জুড়লো, বড় মা বলেছে তুমি আনতে যাচ্ছ বারবিকে, আমরা যাব তোমার সাথে, ওর সাথে কথা বলে আসলাম। এখনো ওর আসতে ঘন্টা 4 লাগবে, এখন বাজে 7টা, ওর স্টেশনে পৌঁছতে 11, 11:30 তো বাজবে। আমরা একটা সারপ্রাইজ দেবই ওকে অন্যরকম করে, প্লিজ। নয়ন ভাবনায় পড়ে গেল, মেয়েটাকে সারপ্রাইজ দেওয়ার ইচ্ছা তার নিজেরও আছে, কিন্তু বাড়ি থেকে এত রাতে ভাই বোনগুলোকে স্টেশনে নিয়ে যাওয়ার ছেলে মানুষইতে পারমিশন বড় বাবা দেবে কিনা যথেষ্ট সন্দেহ আছে তার। বন্ধুর নরম গলায় বোঝানোর স্বরে বলল, দেখ আমি নিজেও চাই গত 2 বছর মেয়েটার জন্মদিনে থাকতে পারিনি, এবছর বড় করে সেলিব্রেট করতে চাই। কিন্তু অত রাতে আমি একা কিভাবে, মানে স্টেশনে এসব, ও নিজেও ক্লান্ত থাকবে বলি কি, ও বাড়ি ফিরেও বাড়িতে কিছু কর, বা কাল সারাদিন পড়ে আছে। 2 বোন সজোরে মাথা নাড়ল, তাদের সিদ্ধান্ত নয়ন দীর্ঘশ্বাস ছাড়ে, এদের মানাতে পারবে না বুঝে গেছে, নিয়েও যেতে হবে এটা স্পষ্ট টের পাচ্ছে। এখন তাকে কাঠখড় পোয়াতে হবে বড় বাবাকে রাজি করার। ঈশান বুকে হাত বুঝে দেখছে ভাই বোনগুলো ছেলে মানুষই, তাকে কেন বলা হচ্ছে না বুঝতে পারছে না বিষয়টা। নিশে বোধহয় খেয়াল করলো সেটা, ভাইয়ের দিকে অজুহাত দেওয়ার মতো করে বলল, বড় মা বলল ছোট ভাইয়া নিয়ে আসুক বারবিকে, তুমি হয়তো ব্যস্ত থাকবে, যেতে চাইবে না। ঈশান কুচকানো কপাল স্বাভাবিক করলো, বলল, একবারও বলিনি যেতে পারবো না, তাছাড়া নয়ন একা তোদেরকে সামলাতে পারবে না, সব কিছুতে নিয়ে মাঝরাত্রিরে ও পড়ে যাবে বিপদে। নিশি নুরি খুশিতে লাফিয়ে উঠল, এটাই চাইছিল তারা। ঈশান হালকা হাসলো বোন দুটোর খুশিতে, তার নিজেরও ইচ্ছে হচ্ছে মেয়েটাকে আনতে যেতে। অনেক বড় হয়ে গেছে বোধ হয়, শেষ কবে দেখেছিল মনে পড়ছে না, তবে শেষ দেখার দিন সে কোনো একটা কারণে মেয়েটাকে খুব বকেছিল, সাথে কষিয়ে একটা থাপ্পড়ও দিয়েছিল। সেটা হুট করে মনে পড়ে গেল, ফোলা ফোলা ধবধবে গালটা লাল টমেটোর মতো হয়ে গিয়েছিল, রক্ত জমে গেছিল গালে, জ্বরে কাহিল হয়ে গিয়েছিল ব্যথায়, মোমের মতো শরীর ছিল কিনা। এই অপরাধে বাবা তার গায়েও হাত তুলেছিল প্রথমবারের মতো। ঈশান আবার হেলান দেয় চেয়ারে, মেয়েটার বয়স কত হবে আজকে? 20 হবে বোধ হয়। বাবা যায়, এরা যে হারে বারবি ফুতুল ফুতুল করছে, মেয়েটাকে এত বছর পর হুট করে দেখার আগ্রহ দ্বিগুণ হয়ে গেছে। স্টেশনে দাঁড়িয়ে আছি ঈশান, সাথে নয়ন, নিশি, নুরি আর ছোট বিচ্ছু, 3 জনে রয়েছে। রিশা, রোশনে, রাফিকে কিছুতেই বাড়িতে রেখে আসা যায়নি। এক প্রকার হাত পা ছড়াছড়ি করে কান্নাকাটি করে সাথে এসেছে। সে বারবার বুঝিও লাভ হয়নি। ঘণ্টাখানেক হলো এখানে দাঁড়িয়ে আছে তারা। ছেলে মেয়েগুলো আসতে পেরে মহা খুশি। ঈশান ভেবে পায় না মাঝরাত্রিরে এত মাতামাতি করার কি আছে। মেয়েটা 15-16 ঘন্টা জার্নি করে ফিরছে, কতটা টায়ার্ড হতে পারে স্পষ্ট বোঝা যাচ্ছে। তাছাড়া জন্মদিন তো কাল সারাদিনও থাকবে। ভদ্রঘরের ছেলে মেয়েরা এমন মাঝরাতি স্টেশনে দাঁড়িয়ে জন্মদিন পালন করছে, বিষয়টা দৃষ্টিকটু, কিন্তু কাকে বোঝাবে সেই সব। এরা না হয় ইম্যাচিওর, বাড়ির বড়রাই মূলত উচকে পাঠিয়েছে। আশ্চর্য, বাড়ির মানুষগুলো তার এক একজন। তার বাবা স্পষ্ট জানিয়ে দিলেন তার বাড়ির ছেলে মেয়েদের মান সম্মান এত ঠুনকো নয় যে নিজেদের জীবনের এতটুকু আনন্দ করলে সম্মানহানি ঘটবে। ঈশানার কথা না বাড়িয়ে এক প্রকার দমকাতে নিয়ে এসেছে। সবকটাকে তিতিরটা যথেষ্ট বড় হয়েছে, নিশি নুরি আরো বড়, রিশা, রোশনি তারাও। বাড়ির এত বড় বড় মেয়েকে নিয়ে এত রাতে বের হওয়াটা অনিরাপদ। কে শোনে কার কথা? তাদের মতো বড় বড় দুটো ভাই থাকতে বোনদের দিকে বাজে নজর দিলে তারা আবার কেমন ভাই? এহেন আরো জ্ঞান দিয়ে সবকটাকে পাঠিয়ে দিয়েছে তার সাথে। রাত্রির এখন 11টা বেজে 38, মোটামুটি মফস্বলের দিকে রাত 11টা মানে মাঝরাতি বলা চলে। স্টেশন পুরো ফাঁকা, আশপাশে শুধুই ঝিঝি পোকার শব্দে ভেসে আসছে। টিম টিম করে জ্বলছে স্টেশনের এক সাইডে ল্যাম্প পোস্টের আলোটা।
ঈশান এই মুহূর্তে বুকা আড়াআড়ি হাত বাজ করে খোলা যাত্রী ছাউনির পিলারে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। নয়ন পাশেই চিন্তিত ভঙ্গিতে ফোন যাচ্ছে বারবার তিতিরকে। ফোনটা বন্ধ দেখাচ্ছে। ঈশান তাকালো পাশে। ছোট তিনজন এক প্রকার চটপট করছে, যেন উঠে দৌড়াদৌড়ি করতে, কিন্তু ঈশানের ভয়ে করতে পারছে না। নিয়ে আসার প্রধান শর্ত ছিল স্ট্যাচু হয়ে বসে থাকতে হবে এখানে এসে। নিশি নুরি দুজন চাপা গলায় তিতিরকে কিভাবে কি করে চমকে দেবে সেই পরিকল্পনায় ব্যস্ত। ফাঁসেই সিটের ওপর বিশাল একটা কেক রাখা, আর হাতলের সাথে শখানেক বেলুনের বিশাল এক বহরা বাঁধা। ঈশান ঘুরে আবার তাকিয়ে থাকে লাইনের দিকে। ট্রেন আসতে বোধহয় আনুমানিক আর মিনিট 10 লাগবে। তিতির টুকিটাকি যা বাইরে ছিল সব দেখে ব্যাগে তুলে ফেললো। সামনে অনিমা সাজিদও সবটা দেখে শুনে গুছিয়ে নিল। নামার প্রস্তুতি চলছে। রানা মালপত্র টেনে দরজার কাছে নিয়ে যাচ্ছে। এই স্টেশনে তারা ছাড়া আর কেউ কারণ নামার সম্ভাবনা নেই এই মুহূর্তে। তিতিরের আজকের মতো বিরক্তির জার্নির আগে কখনো করেনি। এর আগে যতবার বাড়ি এসেছে এতটা দখল কোনোবার হয়নি। বিরক্তি নিয়ে ফোন চালু করার চেষ্টা করলো, আবার পাওয়ার অফ হয়ে গেছে। ভাগ্যিস নয়ন ভাইকে আগেই লোকেশন জানিয়ে দিতে পেরেছিল। অনিমা তাকালো তিতিরের দিকে। আহারে, মুখটা একদম শুকনো দেখাচ্ছে। বাচ্চা একটা মেয়ে এতদের একা ট্রাভেল করছে, তার মধ্যে এতক্ষণ আটকে থাকা ট্রেনে। আলতো গলায় বলল, খুব ক্লান্ত লাগছে শোনা, আর 10 মিনিট। তিতির মিষ্টি হাসলো। এই এতটুকু সময়ে মানুষগুলো তাকে বড্ড আপন করে নিয়েছে। ঈশান ভাইয়ের বোন বলেই হয়তো কত আদর করছেন। ট্রেনে জোরে হুইসেল শোনা গেল। স্টেশনে এসে গেছে। সাজিদ এসে ওদের তাড়া দিল বের হতে। অনিমা তিতিরের হাত ধরে বেরিয়ে এলো কামরা থেকে। চোখ বুলিয়ে নিল একবার ভেতরটা কিছু রেখে যাচ্ছে কিনা। ট্রেন থামতেই নেমে পড়লো আগে তিতির আর অনিমা। রানা ওদের দিকে ফিরে বলল, অনি, তুই তিতিরকে নিয়ে হেঁটে ওদিক যা, আমরা জিনিসপত্র নামিয়ে নিয়ে আসছি। এত এদিকটাই থামবে বুঝতে পারিনি। তিতিরের তো কোনো জিনিস, আমার ব্যান ঠিক করে এগুলো নিয়ে আসছি। সামনে তিতিরের বাড়ির মানুষ আছে, যা এগিয়ে। তিতির অনিমার হাঁটা দৌড়লে বিশাল স্টেশনের মাঝামাঝি আসতে দূরে থেকে হই হই করে ছুটে আসতে দেখা গেল কয়েকজনকে। অন্ধকার ঠেলে সামনে আসতে রিসা, রোশনি, রাফি ঝাঁপিয়ে পড়ল তিতিরের দিকে, জড়িয়ে ধরল বোনকে। তিতির ভারসাম্য রাখতে না পেরে পিছিয়ে গেল কয়েক পা। পড়ে যাওয়ার আগে তাকে জড়িয়ে ধরল অনিমা। উচ্চস্বরে হেসে উঠল সবাই। দুহাতে জড়িয়ে রাখলো ভাই বোনগুলোকে। ওদের ছেড়ে সোজা হতেই দেখলে ছুটে আসছে নিশি, নুরিন। তাদের বেশ খানিকটা পেছনে স্বাভাবিক গতিতে হেঁটে আসছেন দুজন পুরুষ। নিশির হাত অনুসরণ করে উপরে তাকালো তিতির। কম করে হলেও 100 বেলুন একসাথে বাঁধা। মনটা খুশিতে লাফিয়ে উঠল। বড় দুবোন এসেও জড়িয়ে নিল। তারপর এক মুহূর্তে থেমে সবাই একসাথে উচ্চস্বরে চিৎকার করে উঠল, হ্যাপি বার্থডে বারবি ডল। তিতির বিস্ময়ে হা হয়ে গেল। এবার এতক্ষণে খেয়াল করলো তাকে নিতে বাড়ির সবগুলা ভাই বোনই এসেছে। খুশিতে চোখে পানি এসে গেল তার। সারাদিনের জার্নি নিমিষেই কেটে গেল যেন। খুশিতে কাঁপা গলায় বলল, থ্যাংক ইউ। এবার নয়ন এসে দাঁড়ালো তিতিরের পাশে। এক হাতে জড়িয়ে ধরলো মেয়েটাকে। অনিমা গিয়ে জড়িয়ে ধরলো ঈশানকে। অনিমাকে এখানে আশা করেনি সে। অনিমা বুঝতে পেরে একগাল হেসে বলল, আমাকে আশা করিসনি না? ইচ্ছে করে জানাইনি, তিতিরকে বলতে নিষেধ করেছিলাম, জানতাম সারপ্রাইজ হবে। ঈশান হাসলো, এদিক ওদিক তাকালো। অনিমা বলল, সাজিদ, রানা আসছে জিনিসপত্র নিয়ে ব্যানে, আমরা অপেক্ষা করিনি ওপাশে। ঈশান টুকটাক কথা শেষে তাকিয়ে রইল তিতিরকে দেখার জন্য। সবার আড়ালে দেখাই যাচ্ছে না মেয়েটাকে। এমনভাবে সবকটা ঘিরে ধরে আছে। নয়ন জড়িয়ে ধরে আছে। নয়নের কোমরের পিছনে তিতিরের পর্সা গড়ে দেওয়া হাত দেখা যাচ্ছে। কেন যেন এই মুহূর্ত তার দারুণ বিরক্ত লাগছে। ঈশান ঠায় দাঁড়িয়ে রইল সেভাবে। এবার নিশি, নুরি ঘুরে তিতিরকে নিয়ে হাঁটা দিল কেকের দিকে। ওরা সরতেই দৃশ্যমান হলে যে সাক্ষাৎ এক হুড়ফুড়ির। ঈশান থমকে গেল এক মুহূর্ত।
পলক ফেলতে ভুলে গেল বোধ হয়। সামনের মেয়েটা কোনো এক রূপকথার গল্পের রাজকন্যা মনে হচ্ছে, অস্বাভাবিক সুন্দর একজন কিশোরী। দুপাশে কোমর ছড়ানো, চুলগুলো বেনি করে রাখা, সারাদিনের ক্লান্তিতে চুলগুলো বেশ অগোছালো। অবাধ্য এক গোছা চুল, চোখ মুখ লিফটে আছে, দারুণ ক্লান্তি বর করেছে ওই মায়াবী লাল টকটকে মুখটায়। কমলার কোয়ার মতো লাল গোলাপি ফাতলা ঠোঁটখানা, গায়ে সাদা আনারকলি। ঈশানের মনে হলো এরকম মেয়ে দুনিয়ায় হতে পারে না। হঠাৎ করে মাঝরাত্রিরে গ্রামের এই সুলসান স্টেশনে এমন মেয়েকে দেখলে যে কোনো মানুষ আসমানের জিন পরি ভেবে ভুল করে বসলে অস্বাভাবিক হবে না বিষয়টা। পরীরা বোধহয় এমনই দেখতে হয়। হঠাৎই নয়নের হাতের জাকিতে গোর কাটল ঈশানের। পাশে তাকাতেই খেয়াল হলে আশেপাশে সবাই ইতিমধ্যেই তিতিরকে নিয়ে চলে গেছে ওদিকটায়। নয়ন চিন্তিত গলায় বলল, ঠিক আছে ভাই, চলো ওদিকটায় যাবে, চলো। ঈশান ঘুরে তাকায়। তিতিররা হই হুল্লোড় করছে। নয়নকে যেতে বলে সে ঠায় দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। নয়ন মাথা নেড়ে দ্রুত পায়ে হেঁটে যায় বাকিদের দিকে। এতক্ষণ কোনো খেয়াল ছিল না, সেটা মাথায় আসতে চমকে উঠল নিজেই। ধিক্কার জানালো নিজেকে। কি ভাবছিল সে এতক্ষণ? ছোট বোন হয় তার তিতির, সেটা তা মামাতো ফুফাতো যেমনই হোক, বোন তো বোনই। ঈশান বিরক্ত হলো নিজের উপর। সবার এত বর্ণনায় মেয়েটাকে এত বছর পর একটু বেশিই দেখার ইচ্ছে ছিল বোধহয়। রূপের বর্ণনায় চোখের সামনে মেয়েটার রূপেই সেই ঘুরে চলে গেছিল, আর কিছু না। নিজেকে এক গাদা বুঝ দিয়ে হাঁটা দিলে সবার দিকে। পকেট থেকে হাতড়ে ফোন বের করে কল করলো সাজিদকে, জানালো তারা আসছে, মালপত্র ভ্যানে তুলছে। ঈশান দাঁড়ায় ছেলে মেয়েগুলোর দিকে। সবাই হই হুল্লোড় করছে। এরই মধ্যে তিতিরের মাথায় প্রিন্সেস ক্রাউন দেওয়া হয়ে গেছে, কেক সাজিয়ে ফেলা হয়েছে। ঈশান তাকিয়েছে সেদিকে। মেয়েটা সত্যি স্নিগ্ধ। হঠাৎই বেশ কয়েক বছর আগের মেয়েটাকে থাপ্পড় মারার দিনটার কথা মনে পড়ে গেল। দারুণ মায়া হলো এই মুহূর্তে তার। এই গেলে হাত তোলা যায়। তিতির এখন নিশি নুরির নয়নের কাছে সারাদিনের বিরক্তিকর অভিজ্ঞতা জানাচ্ছে হাত নিয়ে নিলে। পিছনে ব্যানের শব্দে তাকালো সবাই। ব্যান এসে পাশে থামতেই নিশি থতমত খেয়ে গেল। অনিতা, নুরি, সাজিদ মিটিমিটি হাসি দুজনের দিকে তাকিয়ে। রানা ইতস্ত করল খানিকটা, তারপর স্বাভাবিকভাবে নামলো। নিশির দিকে থেকে দৃষ্টি সরিয়ে জড়িয়ে ধরল ঈশানকে। নয়ন এসে হাত মেলালো দুজনের সাথে। সবাই মিলে মালপত্র নামিয়ে ব্যানওয়ালাকে ভাড়া মিটিয়ে বিদায় দিল। অনিমা এগিয়ে এলো এবার। তাকে আসতে দেখে ব্রুকুসকে কড়া চোখে তার দিকে তাকালো রানা। অনিমা সেই দৃষ্টি থোড়াই পরোয়া করলো। ঈশানের পাশে দাঁড়াতে দাঁড়াতে বলল, হ্যাঁ রে ঈশান, বলি হ্যারি, ওকে একটু ওদিকটায় যেতে দে, বেচারা ক্লান্ত, একটু এনার্জির দরকার। ঈশান না বোঝাই প্রশ্ন করলো অনিমার দিকে। অনিমা আবার তাকালো রানার দিকে। রানা মাথা নাড়ছে কড়া চোখে। অনিমা বাঁকা হাসলো, মানে সবাইকে বসতে দে কিছুক্ষণ। সাজিদ রানা দুজনেই কথা বলছিল আর কি। কেক টেক খাক, একটু এনার্জি হবে। সাথে সাথে ঘুরে তাকালো নিশির দিকে। নিশি, ওখানটায় পানির বোতলটা দাও তোমার রানা ভাইদের। ভাই সম্বোধনটা আরো ভালো লাগলো না রানা। চোখ সরিয়ে নিল অনিমার থেকে। মেয়েটা তাকে অপদস্থ করার সুযোগ মোটেই ছাড়বে না, এটা তো জানা কথা। এখন শুধু ঈশানটার সামনে বাকিটুকু বলে না দিলেই হলো। তাহলে ঘাড়ের মাথাটা রেল লাইনে গড়াগড়ি খেলো বলে। বেস্ট ফ্রেন্ড তাকে না জানিয়ে তারই বোনের সাথে বিগড় 7 বছর হলো প্রেম চালাচ্ছে। এটা ঈশান আরশাদের কানে গেলে তার যে দফা ঠান্ডা করে দেওয়া হবে ভাবতেই রানার গা শিউরে উঠল। তবে অনিমা আর কিছু বলল না। মিটিমিটি হেসে তিতিরের দিকে ফিরে তাগাদা দিল কেক কাটাতে। ঘড়িতে রাত 12:13 বাজে। কেক কাটা শেষে একে একে সবার মুখে দিল কেক। ঈশানের কাছে আসতে হতভম্ব হয়ে গেল। এনাকে তো এতক্ষণ খেয়াল করেনি সে। ফর্সা একা হারা মুখ, মাথায় চুলগুলো সাইড ব্যাক ব্রাশ করা, নোট গ্রিন শার্ট আর সাদা প্যান্ট। লম্বায় সে মানুষটার বুক অব্দি হবে বোধ হয়। কত হবে উচ্চতা? 6 ফুট তো ভালো মতো। ফেসি ফুলে ফেফে শার্ট বেদ করে আসতে চাচ্ছে। কালচে গোলাপি ঠোঁট, কপাল কুচকে তাকিয়েছে তারই দিকে। পুরুষ মানুষ এত সুন্দর কেন হবে যে প্রথম দেখায় মনটা বেহায়া হয়ে যাবে? এ আবার কোন ধরনের বিচার?
সেই মুহূর্তে কেকের টুকরোটা হাতে নিয়ে হা করে দেখছি ঈশানকে। হুট করে তাদের ড্রয়িং রুমে সাজিয়ে রাখা ফটো ফ্রেমের কথা মনে পড়ে গেল। হ্যাঁ, ওখানেই দেখেছে। দ্বিগুণ হা হয়ে গেল মুখটা তার। অস্ফুট স্বরে বলল, ঈশান ভাই। চলবে। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।